আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের বিদ্যাবাড়ির ক্লাসে। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো কিনা, শুনতে পাচ্ছ কিনা সবকিছু একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। সবকিছু শুনতে পাচ্ছ কিনা, এভরিথিং ওকে আছে কিনা। সো সবকিছু জানাও ঠিক আছে কিনা। ওয়ালাইকুম সালাম। তোমাদের সাথে এটা আমার প্রথম ক্লাস নাকি এর আগে কোনো ক্লাস হয়েছে? এটাই কি প্রথম ক্লাস তোমাদের সাথে? জি স্যার। কে তোমরা আগে কখনো কোনো ক্লাস করো নাই আমার কোথাও? ওকে, তাহলে তো তোমাদের সাথে আবার পরিচয় টরিচয় দেওয়া লাগবে আমার। So, আমার নাম হচ্ছে শরীফুল ইসলাম, ডাক নাম হইলো অভ্র। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আর আমি প্রফেশনালি হচ্ছে তোমার একটা প্রাইভেট অর্গানাইজেশনে আছি। ওখানে আমি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত, একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। আর আমি বিদ্যাবাড়িতে একজন শিক্ষক হিসেবে আছি, পড়াই আজকে 18 বছর আমি। এটা আমার শিক্ষকতার বয়স। আমি বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি পড়াই, এছাড়া বিদ্যাবাড়ির ইকোনমিক্স ডিপার্টমেন্ট যেটা, সেটাতে আমি দেখাশোনা করি, ইকোনমিক্স বা অর্থনীতির ডিপার্টমেন্টটা। প্লাস হচ্ছে তোমার ফাইন্যান্স এবং মার্কেটিং সাইডটাও আমি দেখি আর কি এখানে। ক্লাস নেওয়ার সাইডটা, টিচিং সাইডটা দেখি আর কি। আর আমার গ্রামের বাড়ি হলো ফেনীতে। আমি হলাম হাফনোয়াখালী, এটা হলো আমার পরিচয়। সো তোমাদের সাথে এটা আমার আজকে প্রথম ক্লাস। সো আশা করি তোমরা সবাই ক্লাস এনজয় করবা। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো যে আমরা ক্লাস বোরিং হবে না ইনশাল্লাহ। বোরিং হইলে আমি 18 বছর পড়াইতাম না। ক্লাস ভালো লাগবে তোমাদের, ক্লাস তোমরা মজা পাবা, ক্লাস খুব সহজ করে আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তো মূল বিষয় যেটা, সেটা একটু মাথায় রাখবা, সেটা হলো যে আমরা আসলে সবাই কিন্তু কোচিং করি একটা ভালো গাইডলাইনের জন্য। একটা গাইডলাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তুমি একটা গাইডলাইন যদি ফলো করো এবং সেই গাইডলাইনটা যদি তুমি সুন্দরভাবে ফলো করো, চেষ্টা করো, তাহলে তোমার চাকরি হবে। মূল বিষয় হচ্ছে আমরা কিন্তু এখানে কেউ মজা করার জন্য ভর্তি হই নাই, আড্ডা মারার জন্য ভর্তি হই নাই। আমরা এখানে ভর্তি হয়েছি, আমাদের চাকরি লাগবে বাবা। সহজ কথা, একদম সহজ এবং সিম্পল কথা। আমাদের চাকরি লাগবে, চাকরি পাওয়ার জন্য আমরা এখানে ভর্তি হয়েছি এবং আমরা চেষ্টা করব যাতে আমরা একটা জব পাই। ক্লিয়ার কাট কথা, এর বাইরে কোনো কথা নাই। সো স্যার, আপনি যেটা পড়বেন সেটা যাতে আমরা জবের পরীক্ষাগুলোতে পাই, জবের বিষয়গুলোতে পাই এবং আমরা যাতে চান্স পাই, সেটার চিন্তা থেকেই মূলত আমরা চাকরির পরীক্ষাটাতে আসছি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, যে বিষয়টা তোমরা মনে রাখবা সেটা হলো, আমরা মানুষ হিসেবে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করতে পারি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমরা চাকরির পরীক্ষায় ভালো কিছু করতে পারি। এবং চেষ্টা আমাদের থাকবে ফলের জন্য আসলে আমাদের আল্লাহ পাকের উপরে, সৃষ্টিকর্তার উপরে আমাদের নির্ভর করতে হবে। যদি আল্লাহ রহমত থাকে, ইনশাআল্লাহ আমরা পরীক্ষায় ভালো করতে পারবো। ক্লিয়ার কিনা? আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে, দেখো, অনেক মানুষ দেখবা তোমার হচ্ছে কোচিং করে, মানে এরা খুব অর্থাভাবে কোচিং করে। এটা আমি আমার এন্টায়ার লাইফে দেখছি যে টাকা পয়সা জোগাড় করাটা অনেক কষ্টের হয়। আবার অনেকে দেখবা যে 50 বার কোচিং এ ভর্তি হতে পারে, ঠিক আছে, কারণ তাদের অনেক টাকা পয়সা আছে। তো সবার কিন্তু টাকা পয়সা সমান না। অনেকের আছে বয়স শেষ হয়ে যাচ্ছে, সময় কম। তো এই জন্য আমরা যখন ক্লাস করব, আমরা খুব সিরিয়াসলি ক্লাস করব এবং চেষ্টা করব সিরিয়াস ভাবে ক্লাস করার জন্য। সো অনেকে বলতে পারো যে স্যার, আহ, আমার সার্ভিস আমার দরকার। হ্যাঁ, আমরা ওই মানুষগুলোর জন্য ক্লাস নিব যে মানুষগুলো হচ্ছে এটা বয়সও কমে আসছে, সময়টাও কম, ইকোনমিক্যালি তার জন্য আসলে ভালো করাটা একটু টাফ, সে সলভেন্ট না, তার টাকাটা জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে, এরকম অনেক মানুষ আছে। সো আমরা ক্লাস করব সিরিয়াসলি বাবা, একদম সিম্পলি তোমাদেরকে বললাম, আমরা সিরিয়াস ভাবে ক্লাস করব যাতে আমরা যেখান থেকে আসে সেই জায়গাগুলো যাতে আমরা পাই। আমি তোমাদের শিক্ষক, তোমাদের সাথে আমার সম্পর্ক হবে ছাত্র শিক্ষকের সম্পর্ক। তোমরা আমাকে সম্মান করবে, আমি তোমাদেরকে ভালোবাসবো, কারণ তোমরা আমার ছাত্র। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আমি পার্সোনালি খুব সাহায্যকারী মানুষ, চেষ্টা করি যতদিন আল্লাহ আমাকে জীবিত রাখছে, হায়াতে বাঁচায় রাখছে আল্লাহ, আমি যাতে মানুষের উপকার করতে পারি, সে জায়গা থেকে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তোমাদেরকে ভালো পড়াইলে আর কিছু না পাই, আল্লাহর কাছে তো কিছু পাবো। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখানে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে আমি পার্সোনালি বেয়াদবি কখনো পছন্দ করি না, যে কোনো কিছুতে। কারণ আমি মনে করি আমি যাদের ক্লাস নেই, এই ছেলেগুলা বাংলাদেশের সবচেয়ে ভালো ছেলের একটা। কারণ কি, বাংলাদেশের অনেক ছেলে এখন আড্ডা মারতেছে, গল্প করতেছে, সিনেমা দেখতেছে, ফেসবুক দেখতেছে। আমার এখানে ছেলেমেয়েরা ক্লাস করতে কারা আসছে? যারা সিরিয়াস জীবনের প্রতি, যারা জীবনে ভালো কিছু করতে চায়, যাদের ইচ্ছা আছে,
কিছু না হোক, মনের ভেতরে একটু ইচ্ছা আছে যে আমি ভালো কিছু করতে চাই, এই সামান্য ইচ্ছাটাই কিন্তু মানুষের জন্য অনেক বড় ব্যাপার। নইলে কিন্তু এখন আমার ক্লাসের স্টুডেন্ট 247 হতো না, 2047 হতো, বা 2 লাখ স্টুডেন্ট হতো। তার মানে ম্যাক্সিমাম ছেলে মেয়ে ঠিকভাবে পড়ে না বাংলাদেশে। সো তোমরা যেহেতু ভালো ফ্যামিলি থেকে আসছো, ভালো ব্যাকগ্রাউন্ডের, ভালো মন মানসিকতা সম্পন্ন ছেলে, আমি তোমাদের থেকে সবসময় ভালো ব্যবহার, ভালো আচরণ, ভদ্রতা আমি আশা করব আর কি। এই জিনিসটা আমি সবসময় আশা করি, এবং আশা করি তোমাদের থেকে ওই জিনিসটা পাবো। আমিও তোমাদের সাথে চেষ্টা করব। তবে আমি অ্যারোগেন্ট কথাবার্তা, আলতু ফালতু কথাবার্তা, বাজে কথাবার্তা, বাজে বিহেভ, আমি এগুলো একদম পছন্দ করি না। সোহাগ, একটু কষ্ট করে ক্যান্সেলের এটা দাও তো ওখানে। তো এগুলো আমি পছন্দ করি না। এরকম যদি কেউ করে, আমি সুন্দর করে তাকে ক্লাস থেকে আউট করে দেবো। এটা আমি একদম স্পষ্টভাবে বলে দিলাম সবাইকে। সো যারা আমার ক্লাস করবা, অ্যাজ ইউর এল্ডার ব্রাদার, তোমার বড় ভাই হিসেবে, তোমার শিক্ষক হিসেবে, আমি তোমাকে একটা ভালো গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এটা আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। আর আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, বাকিটা দেওয়ার ইচ্ছা হলো আল্লাহ। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব, আজকে সহজ টপিক আলোচনা করব, মজার টপিক আলোচনা করব, ধীরে ধীরে পড়বো ইনশাআল্লাহ। ক্লিয়ার কিনা? সো আমরা আজকে বাংলাদেশ বিষয়াবলী, ভৌগোলিক পরিচিতি, আবহাওয়া, জলবায়ু, জাতীয় বিষয়াবলী নিয়ে আলোচনা করব। বিভিন্ন জায়গায় বৃষ্টি হইতেছে, দেখছো? বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। প্রচন্ড গরমের ফলে আল্লাহ পাক, প্রচন্ড গরমের পরে আল্লাহর কত রহমতের বৃষ্টি হইতেছে, এটা নিয়ে অনেক বাঙালির সমস্যা দেখা দিচ্ছে। দেখলাম ফেসবুক স্ট্যাটাস, দেখলাম বিভিন্ন জায়গায় যে আল্লাহ এত বৃষ্টি কেন হচ্ছে, মানে আল্লাহ গরম দিলেও সমস্যা, ঠান্ডা দিলেও সমস্যা, মানে এই জাত আল্লাহ দিলে কোনো জায়গায় কোনো কিছুতে এই জাতের কোনো খুশি নাই। গরম দিলেও এই জাতের সমস্যা, ঠান্ডা দিলেও এই জাতের সমস্যা। তো আজকে গতকালকে আমার এক কলিগ আমাকে এসে বলতেছে, বলে যে ভাই দেখছেন কি ঠান্ডা পড়ছে। তা আমি বললাম যে বৃষ্টি হয়েছে তো ঠান্ডা পড়ছে, এতদিন তো গরমের জন্য চিল্লাইতেন, আজকে আবার ঠান্ডা পড়ছে, এখন আবার ঠান্ডা নিয়েও আপনাদের সমস্যা। মানে এরা হলো না খোসা জাতি, এদের কোনো খুশি নাই কোনো কিছুতে, বুঝছো? আচ্ছা, এরপরে নদ নদী, হাওর, বিল, হ্রদ, দ্বীপ, চর, পাহাড়, পর্বত, উপত্যকা, জলপ্রপাত, ঝর্ণা, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব। প্রথমে এটা থেকে একদম সহজ একটা, যে প্রশ্নটা প্রথমে পরীক্ষা আসবে আগে ওইটা বলি, তারপরে বাকিগুলো আলোচনা করবো। একদম ফার্স্টে যে প্রশ্নটা পরীক্ষায় আসে, যে দুইটা প্রশ্ন এখান থেকে, সেই দুইটা প্রশ্ন আলোচনা করি। প্রথম হচ্ছে, আমরা এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত, এই প্রশ্নটা পরীক্ষায় আসে। আমরা এশিয়ার দক্ষিণ এশিয়ায় অবস্থিত, ক্লিয়ার কিনা? আমরা এশিয়ার দক্ষিণে বসবাস করি। আচ্ছা, আমাদের মধ্য দিয়ে একটা রেখা গেছে, এটাকে কর্কট ক্রান্তি রেখা বলে। এটাকে কি বলা হয়? কর্কট ক্রান্তি রেখা বলা হয়। আমাদের মধ্য দিয়ে একটা রেখা গেছে, যেটাকে কর্কট ক্রান্তি রেখা বলে। এইবার আসো কিছু মজার জিনিস তোমাদেরকে পড়াই, যেখান থেকে তোমাদের প্রশ্ন আসে পরীক্ষায়। কিছু মজার জিনিস তোমাদেরকে পড়াই, বেসিক বিষয়, বেসিক বেসিক জিনিসগুলো আলোচনা করি। আমাদের দেশটাকে খেয়াল করো, তোমরা সবাই হয়তো জানো যে আমাদেরকে বদ্বীপ অঞ্চল বলে। জানো কি না তোমরা? বদ্বীপ অঞ্চল বলে নাম শুনছো, এটা অন্তত ছোটবেলা থেকে শুনছো, বদ্বীপ বলা হয় আমাদেরকে। তো অনেকে বলতে পারো যে ভাই বদ্বীপ জিনিসটা কি, বা স্যার বদ্বীপ জিনিসটা কি? বদ্বীপ মানে হলো সমুদ্র থেকে যদি কোনো ভূমির সৃষ্টি হয়, যে জায়গাগুলা বা যে স্তরগুলা, যে ভূমিগুলা সমুদ্র থেকে সৃষ্টি হয়, তাকে বদ্বীপ বলা হয়। ক্লিয়ার কিনা? একটা মজার ঘটনা শোনো, দেখো পৃথিবীতে অনেক পরিবর্তন হয়, এটার একটা ছোট্ট এক্সাম্পল আমি তোমাদেরকে দেই। তোমরা আগের দিনের কিছু বাড়ির সামনে দিয়ে যখন দেখবা, তখন যাবা, তখন দেখবা যে বাড়িটা আস্তে আস্তে দেবে গেছে। দেখবা বাড়িটা ডেবে গেছে। তো অনেকে বলে যে বাড়িটা তো ডেবে গেছে, আসলে বাড়ি ডেবে যায় নাই, বাড়ি বাড়ির জায়গায় আছে। ভূমির রূপ চেঞ্জ হওয়ার কারণে, মাটির স্তর পড়তে পড়তে অটোমেটিক বাড়িটা কি মনে হয়, ডেবে গেছে মনে হয়। তার মানে ভূমির যে রূপটা, এটা কন্টিনিউয়াসলি পৃথিবীতে কি হয়, চেঞ্জ হয়। ক্লিয়ার কিনা? এখন বদ্বীপের বিষয়টা তোমাদেরকে বলি, এটা মজার জিনিস। দেখো, শিখো এই জিনিসটা, লেখা লাগবে না, আগে শুনো, শুনলে মজা পাবা। এই জিনিসটা আগে দেখো। আমাদের দেশটা আগে এরকম একটা গর্ত ছিল। গর্তটা দেখতে পুরাটা হইলো বেসিনের মতো, বেসিন। তো অনেকে তোমরা বলতে পারো এরকম ভাবে যে স্যার বেসিন জিনিসটা কি, বা বেসিন কি। এটা তোমরা অনেকে বলতে পারো যে স্যার বেসিন জিনিসটা কি। আমরা যে ওয়াশরুমের মধ্যে মুখ ধুই না, ওয়াশরুমের ভিতরে মুখ ধুলে দেখবা পানিটা বেসিনের মধ্যে পড়ে আস্তে করে নলের দিকে চলে যায়। বেসিন এরকম থাকে, এখানে পানিগুলো পড়ে, কল থেকে পানি পড়ে নিচের দিকে চলে যায়। বেসিন দেখতে এরকম। তো বাংলাদেশটা পুরাটা আগে একটা এরকম গর্ত ছিল। মানে তুমি যেখানে বসে আছো, আমি যেখানে ক্লাস নিচ্ছি, এই পুরা জায়গাটা একটা গর্ত ছিল, পুরা বাংলাদেশটা একটা গর্ত ছিল। বাংলাদেশের পাশে ছিল বঙ্গোপসাগর। তো এখন সাগরের ধর্ম হইলো প্রতিদিন 2 বার জোয়ার হবে, প্রতিদিন 2 বার কি হবে, ভাটা হবে। এটা সাগরের ধর্ম, জানি না আমরা সবাই? 2 বার জোয়ার, 2 বার কি হয়, ভাটা হয়। এটা তো মোটামুটি আমরা জানি। তো যখন জোয়ার হয়,
জোয়ারের সময় এই পানিটা আস্তে 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 পুরা গর্তটা কি হয়ে যায়, ভরাট হয়ে যায়। তো এই পানিটায় যখন পুরা গর্তটা ভরাট হয়ে যায় জোয়ারের সময়, আবার ভাটার সময় কি হয় তোমার, এই পানিটা নেমে যায়। ভাটার সময় এই পানিটা নেমে যায়। এখন তো পানির উপর দিয়া, গর্তের উপর দিয়া যখন পানি আসে, তার মানে গর্তটা সবসময় পানি দ্বারা পরিপূর্ণ থাকে। আস্তে 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 গর্তটা পরিপূর্ণ ভাবে থাকে পানি দ্বারা। গর্তটা পানি দ্বারা পরিপূর্ণ থাকে। বন্যার সময় দেখছো না, বন্যার পানির কারণে সম্পূর্ণরূপে পুকুর পুকুর আছে যাদের গ্রামে, যাদের বাড়িতে দেখবা পুকুর পুরাটা ভরাট হয়ে যায়। এখন ওই বন্যার পানিতে পলি বালু আসতো যেরকম, এরকম প্রতিদিন জোয়ার ভাটার পানি আসতে যাইতে 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 এই গর্তটা আস্তে আস্তে ভরাট হয়, ভরাট হয়ে একটা দেশের সৃষ্টি হয়, যে দেশটার নাম হলো বাংলাদেশ। পৃথিবীতে যে দেশগুলো সমুদ্রের পলির মাধ্যমে, সমুদ্রের মাধ্যমে সৃষ্টি হয় এরকম যে স্থানগুলো, এটাকে বাংলাদেশ বলে। অনেকে মনে করো বদ্বীপ মানে বাংলার ব, এই জন্য আমাদেরকে বাংলাদেশ বলে, বিষয়টা তা না, পুরাটা আলাদা জিনিস। বদ্বীপকে ইংরেজিতে বলে ডেল্টা, ইংরেজিতে কি বলে, ডেল্টা। এখন আরেকটা মজার বিষয় তোমাদের সবাইকে একটু শেয়ার করি, তাইলে হয়তো তোমাদের সেই জিনিসটা আরেকটু ভালো লাগবে। অনেকে বলতে পারো স্যার তাহলে তো আমাদের দেশটা একটা পুরাটা ফ্ল্যাট হইতো। তা আমাদের দেশের মধ্যে তো দেখি আমরা গাজীপুরে দেখলে লাল ভূমি দেখি, আমরা স্যার আপনার ধরেন এই যে পার্বত্য চট্টগ্রামে গেলে দেখি পাহাড় দেখি, আবার আমাদের এলাকার মধ্যে কিছু উঁচু জায়গা আছে কিছু নিচু জায়গা আছে। বিষয়টা কি স্যার? বিষয়টা খুব সিম্পল। বিষয়টা হলো তোমার এই যে আমাদের দেশটা, আমাদের দেশে ভূমির রূপের পরিবর্তন হয়েছে, বহুবার ভূমিকম্প হয়েছে। যেমন তোমাদের একটা মজার বিষয় বলি, যমুনা নদীর নাম শুনছো তোমরা? যমুনা নদী তারাকান্দে জামালপুরের 1700 সালের দিকে একটা ভূমিকম্প হয়, 1780 সালের দিকে ওইখানে একটা ভূমিকম্পের ফলে এই যমুনা ব্রহ্মপুত্র নদী থেকে এই যমুনা নদীটার সৃষ্টি হয়। মানে একটা ভূমিকম্পের ফলে একটা নদীর সৃষ্টি হয়েছে, চিন্তা করতে পারো। সো একটা ভূমিকম্পের ফলে যে একটা নদীর সৃষ্টি হয়েছে, এটা চিন্তা করতে পারো। তার মানে ভূমির পরিবর্তন হয়। সব কিছু বাদ দাও, একটা ছোট্ট এক্সাম্পল দেই, তাইলে তুমি খুব ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারবা। তোমরা মহেশখালী দ্বীপ থেকে কেউ ক্লাস করতেছো কিনা চট্টগ্রামের আমার জানা নাই। মহেশখালী দ্বীপের মধ্যে একটা পাহাড় আছে। তো কখনো কি ভেবে দেখছো দ্বীপের চারপাশে আস্তে আস্তে পানি জমা হইতে থাকে, জমা হইতে 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 দ্বীপের চারপাশে পলি পড়ে 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 একটা দ্বীপ হয়। দ্বীপের মধ্যে পাহাড় হইলো কেমনে? কারণ হলো সুনামি, ভূমিকম্প, বিভিন্ন কারণে মাটির উদগীরণ হয়। মাটির উদগীরণ হলে সেই মাটিগুলো আস্তে করে কি হয়, চাপা পড়ে। চাপা পড়ে একটা সময় সেটা কি হয়, পাহাড় হয়। এভাবে পৃথিবীতে ভূমি রূপের বিভিন্ন কি হয়, চেঞ্জ হয়। ক্লিয়ার কিনা? এরপর এর কারণে আমরা বর্তমান বাংলাদেশটা দেখতেছি। তো পরীক্ষা আসবে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশকে কি বলা হয়? বদ্বীপ বলা হয়। আরেকটা প্রশ্ন বিসিএস সহ সব জায়গায় আসে, বাংলাদেশ একটা বদ্বীপ পরিকল্পনা করেছে 6টা অংশকে। বাংলাদেশ হচ্ছে দেখবে যেটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখবে রিসেন্টলি আমি বিদ্যাবাড়ির পেজে একটা লাইভ ক্লাস নিয়েছি, সেখানে তোমরা এই জিনিসটা দেখবা যে এখানে আমি বলে দিয়েছি বদ্বীপ নিয়ে। নেদারল্যান্ড আমাদের বদ্বীপ পরিকল্পনা করেছে, নেদারল্যান্ড আমাদের হেল্প করেছে বদ্বীপ তৈরি করতে। ক্লিয়ার কিনা? এখন আরেকটা জিনিস লিখে রাখো, এটা সবাই লিখে রাখো, বাংলাদেশের ভূ প্রকৃতিকে 3 ভাগে ভাগ করা যায়। লিখে রাখো সবাই, এটা খাতায় লেখো সবাই। বাংলাদেশের ভূ প্রকৃতিকে 3 ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের ভূ প্রকৃতিকে প্রকৃতিকে 3 ভাগে ভাগ করা যায়। আদাব। পাহাড়ি এলাকা, সোপা সোপান অঞ্চল, প্লাবন সমভূমি। পাহাড়ি এলাকা, সোপান অঞ্চল, প্লাবন সমভূমি। চম্পা, আছি ভালো, তুমি ভালো আছো? পাহাড়ি এলাকা, সোপান অঞ্চল, প্লাবন সমভূমি।
ক্লিয়ার কিনা? ওকে, এখন একটা মজার বিষয় তোমাদেরকে শেয়ার করি। সেটা হলো যে আচ্ছা বলো তো, আমাদের বিভাগ কয়টা? জানা আছে কিনা তোমাদের? আমাদের বিভাগ কয়টা তোমরা কি জানো কিনা? সৌরভ বলতেছে স্যার আপনার ক্লাস এনজয় করতেছে, থ্যাংক ইউ। আমাদের বিভাগ কয়টা রে? আমাদের বিভাগ হলো 8টা। তাহলে আমাদের সর্বশেষ বিভাগ কোনটা? আমাদের বিভাগ হইলো 8টা। আমাদের বিভাগ হইলো 8টি। তাহলে আমাদের সর্বশেষ বিভাগ কোনটা? ফ্যান্টাস্টিক, সবাই পারতেছে। ময়মনসিংহ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সর্বশেষ বিভাগ হলো ময়মনসিংহ। আচ্ছা, ময়মনসিংহ বিভাগটা কয়টা জেলার সমন্বয়ে গঠিত? ময়মনসিংহ বিভাগটার ভিতরে কয়টা জেলা আছে দেখি, পারো কিনা? আমাদের বিলন, আরিফুল, দীপু, অনেকে উত্তর দিয়েছে, শাহাদাত, তারপরে কন্তা, ইসরাত, অনেকে উত্তর দিয়েছে। ভেরি গুড সারিয়া, ওকে। ময়মনসিংহটা হলো 4টা জেলার সমন্বয়ে গঠিত, 4টা জেলা। এখন আমি দুইটা লিখবো, তোমরা দুইটা বলবো। আমি লিখলাম হলো শেরপুর, আমি লিখলাম জামালপুর। বাকি দুইটা তোমরা বলো তো দেখি, বাকি দুইটা কি হইতে পারে? বাকি দুইটা কি হইতে পারে? এই অনেকে কিশোরগঞ্জ লিখতেছো, কিশোরগঞ্জ হবে না, কিশোরগঞ্জ হবে না, ময়মনসিংহ এবং নেত্রকোনা। অনেকে ময়মনসিংহ দিতে ভুলে যাও। ময়মনসিংহ একটা বিভাগ, ময়মনসিংহ একটা জেলা। ময়মনসিংহ এবং নেত্রকোনা, নেত্রকোনায় একটা বিখ্যাত লেখকের বাড়ি আছেন নেত্রকোনা, যিনি ইন্তেকাল করছেন, বাংলাদেশের বিখ্যাত লেখক, মিসিরার এই চরিত্র যার হাতে সৃষ্টি, হিমু চরিত্র যার হাতে সৃষ্টি, হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ, তাই না? হুমায়ুন আহমেদকে ভালো লাগে কার কার? হুমায়ুন আহমেদের লেখা কার কাছে ভালো লাগে? আমাদের শাহরিয়ার শাহিনুর ইসলাম, সে হলুদ পাঞ্জাবি পরে আছে, তাকে হিমুর মতো লাগতেছে, ছবিতে দেখা যাচ্ছে। হিমুকে অনেকের ভালো লাগে। আচ্ছা, ময়মনসিংহ 4টা। আচ্ছা, এগুলো কেন লেখালাম? আমাদের পরীক্ষা আসে আমাদের বিভাগ কয়টি, আমাদের সর্বশেষ জেলা কয়টি, কোনটি, সর্বশেষ জেলা বিভাগ কোনটি? ময়মনসিংহ। ময়মনসিংহ বিভাগভুক্ত জেলার নাম কি? পরীক্ষায় আসে, এই জন্য আমি লেখাইছি ময়মনসিংহ বিভাগভুক্ত জেলার নাম কি। আচ্ছা, এখন আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলি, সেটা হলো ধরো সপ্তম বিভাগের নাম তো রংপুর। সপ্তম বিভাগের নাম হইলো রংপুর। এখন তোমাকে প্রশ্ন করলো রংপুর বিভাগের মধ্যে জেলা কয়টি। এখন তুমি জানো না যে রংপুর বিভাগের মধ্যে জেলা কয়টি। তো এটা মনে রাখার জন্য আমার একটা বিখ্যাত টেকনিক আছে, নির্মলেন্দু গুণীয় ময়মনসিংহ বিভাগের, রাইট। রংপুর বিভাগভুক্ত জেলা কয়টি? আমার পরীক্ষা আসলো, এখন আমি কিভাবে মনে রাখবো রংপুর বিভাগভুক্ত জেলা কয়টি? এটা মনে রাখার জন্য আমি একটা ছোট্ট টেকনিক ব্যবহার করতে পারি। লাল, নীল রং এর 20টা 20টা গাই পঞ্চ ঠাকুরকে দিন। 20টা গাই পঞ্চ ঠাকুরকে দিন। লাল নীল রঙের 20টা গাই পঞ্চ ঠাকুরকে দিন, কেমন? এটা ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে এটা দিয়ে কিন্তু তোমার আরেকটা উপকার হবে, সেটা হলো তুমি খুব সহজে মনে রাখতে পারবা যে রংপুর বিভাগভুক্ত জেলা নিচের কোনটি। খুব সহজে তুমি মনে রাখতে পারবা যে রংপুর বিভাগভুক্ত জেলা কোনটি। এখন সত্যি কথা বলতে কি, অনেক কিছু দেখলে মনে হয় পারবো, কিন্তু আমরা যখন পরীক্ষার হলে যাই তখন কিন্তু আমরা গোলায় যাই। আমাদের মনে হয় আল্লাহ রে, আমি কোনটা 66টার মধ্যে কোনটা রংপুর বিভাগভুক্ত জেলা, টেনশন অনেক সময় মনে থাকে না। কারণ পরীক্ষার হলে তো তুমি শুধু সাধারণ জ্ঞান নিয়ে যাবা না, ইংরেজি পড়বা, ম্যাথ দিবা, বিজ্ঞান থাকতে পারে, আরো কত কিছু থাকতে পারে না? আচ্ছা, তাইলে রংপুরের লাল দিয়ে লালমনিরহাট হয়, নীল দিয়ে নীলফামারী হয়, রং দিয়ে রংপুর হয়, কুড়ি দিয়ে কুড়িগ্রাম হয়, গাই দিয়ে গাইবান্ধা হয়। ক্লিয়ার কিনা? পঞ্চ দিয়ে পঞ্চগড় হয়, ঠাকুর দিয়ে ঠাকুরগাঁও হয়। এবার তোমরা বলো তো দিন দিয়ে কি হয়? দিন দিয়ে কি হয় বলো তো? দিন দিয়ে বাংলাদেশের একটা জেলার নাম বলো। দিন দিয়ে বাংলাদেশের একটা জেলার নাম বলো। দিন দিয়ে হলো দিনাজপুর। এই দেখো তো, 1 2 3 4 5 6 7 8, এই 8টা হলো রংপুর বিভাগভুক্ত একটি জেলা। এই 8টা হলো রংপুর বিভাগভুক্ত একটি
জেলা। ক্লিয়ার কিনা? সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। লিখে নাও। আমি একটু সরে দাঁড়ালাম যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, বলো তো আমাদের দেশের পাশে কয়টা দেশের সীমান্ত আছে? তোমাদের জানা আছে কিনা? আমাদের দেশের পাশে কয়টা দেশের সীমান্ত আছে? সবাই অ্যান্সার করো। শোনো, ভুল হলে পৃথিবীতে আমাদের কোনো লজ্জা নেই, মানুষের ভুল থাকতেই পারে। দুইটা, তিনটা, পাঁচটা। পাঁচটা লিখছো অনেকে, অনেকে তিনটা লিখছো, অনেকে চারটা লিখছো। আচ্ছা, আচ্ছা, শোনো, প্রথম কথা হচ্ছে মানুষ কোনো কিছু না পারার মধ্যে লজ্জা নেই। মানুষ সবসময় সবকিছু পারবে, বিষয়টা তা না। মানুষ অনেক সময় অনেক কিছু পারবে না, কিন্তু আমাদের কিছু জিনিস জানতে হবে। ঠিক আছে? সেটা হলো যে আমাদের কোন কোন দেশের পাশে আমরা অবস্থিত, এই বেসিক বিষয়গুলো কিন্তু আমাদের জানা দরকার। দেশের নাগরিক হিসেবে বলো আর যে কোনো কিছুর বলো, এগুলো তোমার জানা দরকার। তুমি এগুলো না জানাও তোমার জীবনটা চলবে। মানুষের জীবন আল্লাহ কোনো না কোনো ভাবে চালায় না। আল্লাহ যদি একটা জন্মান্ধকে বাংলাদেশে পৃথিবীতে খাওয়াইতে পারে, আল্লাহ যে কোনো মানুষকে পৃথিবীতে খাওয়াবে। কিন্তু জানার মধ্যে একটা আনন্দ আছে। আমি একবার একটা ক্লাস নিতে গেছি, ওখানে একটা মজার ঘটনা বলি। এক ছেলেকে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশের কয়টা দেশের সাথে সীমান্ত আছে? বলে যে স্যার তিনটা। আমি বললাম কি কি? বলে যে স্যার ভারত, মায়ানমার, চীন। তা আমি বললাম ভারত, মায়ানমার, চীন। তো আমি বললাম চীনে কোন দিক দিয়ে যাবো? স্যার আপনি জানেন না? আমি আরে বাপ রে বাপ, কি কনফিডেন্স! আমি বললাম না আমি জানি না। স্যার পঞ্চকোট দিয়ে যায়। আমি বললাম তাহলে চলো আমি আর তুমি মিলে চীনে যাই পঞ্চকোট দিয়ে। তো সে খুব কনফিডেন্টলি ভুল উত্তর দিয়েছে। বুঝতে পারছো? কনফিডেন্স থাকা ভালো, অনেক বেশি কনফিডেন্স। তা আমি খুব মজা পাইছি। তো আমি বললাম ঠিক আছে, ভালো কথা। এই ধরনের কনফিডেন্স ইন্টারভিউ বোর্ডে থাকলে ভালো। আমাদের দেশের সাথে দুইটা দেশের সীমান্ত আছে, একটা হলো ভারত আর একটা হলো মায়ানমার। এটা যাতে আজন্ম আমরা না বলি। আমাদের সাথে দুইটা দেশের সীমান্ত আছে, একটা হলো ভারত আর একটা হলো মায়ানমার। এই দুইটা দেশের সাথে আমাদের সীমান্ত আছে। চীনের সাথে আমাদের কোনো সীমান্ত নাই। চীনেরটা আমরা কেন মনে করি জানো? মায়ানমারের দুইটা রাজ্য আছে, একটার নাম চীন রাজ্য, একটার নাম রাখাইন রাজ্য বা আরাকান রাজ্য। রাখাইন বা আরাকান রাজ্য, এটার সাথে বাংলাদেশের সীমান্ত আছে। এই 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 দুটার সাথে। সো অনেকে চীন, চীন একটা দেশের নাম, চীন মায়ানমারের একটা প্রদেশের নাম। হ্যাঁ, তোমার কমেন্ট দেখা যায়। ক্লিয়ার কিনা? সো ভারত এবং মায়ানমার এই দুইটা দেশের সাথে আমাদের সীমান্ত আছে। এখন তুমি বলতে পারো স্যার আমাদের জেলা কয়টা? আমাদের জেলা হইলো 64টা জেলা। এই 64টা জেলার মধ্যে মনে রাখবা ভৈরব কিন্তু এখনো জেলা হয় নাই। ভৈরব এখন পর্যন্ত জেলা হয় নাই। থ্যাংক ইউ চম্পা। ভৈরব এখন পর্যন্ত জেলা হয় নাই। ভৈরব হচ্ছে প্রস্তাবিত জেলা, এটা পরীক্ষায় আসে। ভৈরব হচ্ছে একটা প্রস্তাবিত জেলা। তো আমাদের 64টা জেলার মধ্যে সীমান্ত আছে 32টা জেলার সাথে। চিন্তা করো, সহজ কথা, 64টা জেলার মধ্যে 32টা জেলার সাথে সীমান্ত আছে। মানে একটা দেশের 50% জেলার সাথে সীমান্ত আছে। চিন্তা করতে পারো। এর মধ্যে ভারতের সাথে সীমান্ত আছে 30টা জেলার, মায়ানমারের সাথে সীমান্ত আছে 3টা জেলার, হয় হইল 33টা জেলা। বাট আমি তোমাদেরকে পড়াইলাম 32টা জেলা। কেন? ভারতের সাথে 30টা, মায়ানমারের সাথে 3টা, আমি পড়াইলাম 33টা। কেন 32টা বলছি? কারণ হলো ভারত মায়ানমার এই দুইটার সাথে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সীমান্ত আছে। ভারত মায়ানমার এই দুইটা দেশের সাথে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সীমান্ত আছে। এই প্রশ্নটা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কিভাবে আসে জানো? খুব সুন্দরভাবে আসে। আগে আসতো এরকম, ভারত মায়ানমারের সীমান্ত আছে বাংলাদেশের কোন জেলার সাথে? রাঙ্গামাটি জেলার সাথে। বা বাংলাদেশের কোন জেলার সাথে দুইটা দেশের সীমান্ত আছে? ভারত আর মায়ানমার। আর এখন এই প্রশ্নটা কিভাবে আসে জানো? এখন এই প্রশ্নটা আসে ভারত, মায়ানমার, বাংলাদেশ তিনটা দেশের মিলিত স্থান কোথায়? আমরা বলবো রাঙ্গামাটিতে। ভারত, বাংলাদেশ, মায়ানমার তিনটা দেশের মিলিত স্থান বললে আমরা রাঙ্গামাটি বলবো। এখন একটা মজার বিষয় তোমাদেরকে বলি। তাহলে 33টা থেকে একটা কমে গেল, কয়টা হইলো? 32টা। তাহলে ইনশাআল্লাহ আমরা ভুল করব না।
ভারত, বাংলাদেশ, মায়ানমার, তিনটা দেশ মিলিত হয়েছে রাঙামাটিতে। রাঙামাটিতে কাপ্তাই লেক আছে। কাপ্তাই লেক, তোমরা কেউ রাঙামাটি থেকে ক্লাস করতেছো? রাঙামাটিতে কাপ্তাই লেক আছে। কাপ্তাই লেক আছে, অনেকে ক্লাস করতেছো মনে হয়, রাঙামাটি থেকে আছে একজন। আচ্ছা, এখন এই জিনিসটা একটু মাথায় রাখবা, আয়তনে বাংলাদেশের সবচাইতে বড় জেলা হলো রাঙামাটি। বান্দরবান আছে, হ্যাঁ বান্দরবান খুব সুন্দর জায়গা। আয়তনে বাংলাদেশের সবচাইতে বড় জেলা হলো রাঙামাটি। আয়তনে বাংলাদেশের সবচাইতে বড় জেলা হলো রাঙামাটি। আয়তনে। ক্লিয়ার কিনা? জনসংখ্যা হলো ঢাকা, জনসংখ্যাকে কেউ ফেলাইতে পারবে না, সবসময় ঢাকাই হবে। এইবার একটা মজার বিষয় বলি, এই জিনিসগুলো আসলে মুখস্থ করতে হয় এবং এখান থেকে প্রশ্ন আসে। যেমন ধরো, বাংলাদেশের উত্তর প্রান্তর কথা যদি আমরা বলি, সবচেয়ে উত্তরের জেলা হলো পঞ্চগড় জেলা। কেউ আসো নাকি পঞ্চগড় থেকে? কেউ পঞ্চগড় থেকে আসো নাকি এখানে? থ্যাংক ইউ সো মাচ। কেউ পঞ্চগড় থেকে আসো নাকি? কৃষ্ণ সরকার। কৃষ্ণ সরকার। ও, অনেকে তো করতেছো, কেউ তো পঞ্চগড়ের। এই কেউ আসো? ওই আমার ইয়া মাউসটা কাজ করতেছে না, দেখো তো। মাউসের এটা ওই ওদেরকে আমি ওদের কমেন্ট গুলো আমি দেখতে পাচ্ছি না, আমার মাউসটা কাজ করতেছে না, একটু দেখ। ওকে, আচ্ছা। এরপরে দেখো দক্ষিণে আছে কোনটা, দেখো দক্ষিণে কক্সবাজার। আরে কক্সবাজার তো দারুণ একটা জায়গা। তোমাদের কক্সবাজারের কে কে আছো কক্সবাজার? থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক আছে, চলো। কক্সবাজার, কক্সবাজারে অনেকে থাকো। কক্সবাজার খুব সুন্দর জায়গা। তোমরা কক্সবাজার থেকে ট্রেনে ঢাকায় আসবা, দেখবা প্রচুর পরিমাণে জায়গা খালি। হ্যাঁ, আমি তো কক্সবাজার থেকে ট্রেনে ঢাকায় আসার সময়, সালাম দেখা যাচ্ছে তোমার কমেন্ট। আমি তো কক্সবাজার থেকে ট্রেনে ঢাকায় আসার সময় দেখলাম যে বাংলাদেশে এত জায়গা খালি, এত সুন্দর একটা জায়গা, দারুণ জায়গা, ভালো লাগবে খুব। তোমরা ঘুরো, ঘুরেফেরা করবা, ঘুরলে ভালো। সবসময় মনে রাখবা, জীবনে সবকিছু সমানভাবে করতে হয়। খুব বেশি ঘোরারও দরকার নাই, আবার খুব বেশি না ঘোরারও দরকার নাই। ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, পূর্ব দিকে হলো বান্দরবান, পশ্চিম দিকে হলো চাঁপাই নবাবগঞ্জ। চাঁপাই নবাবগঞ্জের একটা বিখ্যাত জায়গা আছে। জিশান দেখা যাচ্ছে তোমার কমেন্ট। চাঁপাই নবাবগঞ্জের একটা বিখ্যাত জায়গা আছে, নাম শুনছো কিনা আমি জানি না, এটার নাম হলো কানসাট। এই কানসাটটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। এটা কিন্তু এটা কিন্তু খুবই বিখ্যাত। কানসাটটা কেন বিখ্যাত জানো? কারণ হলো, থ্যাংক ইউ আফরোজা খানম। কেন বিখ্যাত কানসাটটা জানো? কারণ হচ্ছে কানসাটে প্রচুর আম পাওয়া যায়, আম বিক্রি হয়, আম। এটা খুব মাথায় রাখবে, এটা খুব বিখ্যাত। আচ্ছা, এবার বলো তো, বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? দেখি পারো কিনা। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত, দেখি পারো কিনা। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? সবাই অ্যান্সার করো, ভুল হইলেও অসুবিধা নাই। ভুল হইতে হইতে আমাদের শুদ্ধ হবে, আমরা যত ভুল করব তত আমাদের সেটা কারেকশন হয়ে যাবে একসময় ইনশাআল্লাহ। দক্ষিণ এশিয়াতে। আচ্ছা বলো তো, এটা তোমরা পারবা না অনেকে, আমি বলে দিই এটার উত্তর। এটার উত্তর আমি বলে দিই, এইটা বলো। বাংলাদেশের কোন জেলায় কর্কট ক্রান্তি রেখা ও 90 ডিগ্রি দ্রাঘিমার ছেদবিন্দু অবস্থিত? দেখি পারো কিনা। তোমাদের সবার পরিচিত একটা জেলা, এটা হলো ফরিদপুর জেলা। ফরিদপুর জেলা। আচ্ছা, নিচের কোন জেলাটি তিনটি দেশের সীমানায় অবস্থিত? দেখি এটা পারো কিনা। সবাই অ্যান্সার করো, ভুল হইলে লজ্জার কিছু নাই। এই যে ভুল হবে এখানে লজ্জার কিছু নাই, সবাই চেষ্টা করো, আমরা এখানে ভুল করার জন্যই আসছি। ভেরি গুড, রাঙ্গামাটিতে। ওকে, এবার আসো বাংলাদেশের সীমানা। এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আসে, বলে স্যার এটা নিয়ে তো একটু ঝামেলা হয়, এটা নিয়ে যদি একটু আপনি বুঝাই দিতেন। এটা নিয়ে ঝামেলা হয়, অনেক ছেলে মেয়ে বলে। বাংলাদেশের মোট সীমা রেখা এবং এই দুইটা খুব একটা আসে না পরীক্ষায়, এখন কম আসে। বাংলাদেশের উপকূলীয় এলাকার দৈর্ঘ্য এটা বেশি আসে পরীক্ষায়, 711 কিলোমিটার। আর বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত দৈর্ঘ্য 271 কিলোমিটার। বর্ডার গার্ড বাংলাদেশের তথ্য মতে এই দুইটা বেশি আসে, আমি দেখছি পরীক্ষায়। ঠিক আছে, সো এই দুইটা জিনিস একটু মাথায় রাখবে, এই দুইটা বেশি আসে। বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য 711 কিলোমিটার, বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত দৈর্ঘ্য 271 কিলোমিটার। এটা পরীক্ষায় বেশি আসে। ক্লিয়ার কিনা এই দুইটা জিনিস? ওকে। বাংলাদেশের সীমান্তবর্তী স্থান, যেমন ধরো ভারতের 7টা রাজ্য। ভারতের 7টা রাজ্য কি বললাম দেখো, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। এই, সরি, ভারতের এই 5টা রাজ্য আমাদের
মধ্যে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এইটাকে একটা টেকনিক লিখতে পারো, আমের ত্রিমেপ। আমের ত্রিমেপ মানে হলো সরেয়াতে আসাম, মিতে মিজোরাম, ত্রিপুরা, মেতে মেঘালয়, পতে পশ্চিমবঙ্গ। ক্লিয়ার কিনা? পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সবচাইতে বড় সীমান্ত রয়েছে। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সবচাইতে বড় সীমান্ত রয়েছে। ক্লিয়ার কিনা? পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের, এই তোমরা কেউ স্ক্রিন শেয়ার দিও না, স্ক্রিন শেয়ার দিলে এখানে দেখতে অসুবিধা হয়, কেউ স্ক্রিন শেয়ার দিও না। 5টা রাজ্যের সাথে 32টা জেলা আমাদের সীমান্ত রয়েছে, আর ওদের হচ্ছে 5টা রাজ্য। মিয়ানমারের 2টা প্রদেশ বললাম না, চীন এবং রাখাইন। ক্লিয়ার কিনা? এটা একটু পড়ে দেখো সবাই কষ্ট করে, একটু পড়ে দেখো। আচ্ছা, সেভেন সিস্টার্স কে নিয়ে আমরা একটু বলি। সেভেন সিস্টার্স কে নিয়ে, যে সেভেন সিস্টার্স কাকে বলা হয়, এটা নিয়ে অনেকে প্রশ্ন করে যে স্যার সেভেন সিস্টার্স কি। সেভেন সিস্টার্সটা ধরো, এ মনে রাখার নিয়ম হলো, আমি তোমাদেরকে একটু দেখাই। আমিত ত্রিমে অনাম। হ্যাঁ, এটা হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের, উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্য কে সেভেন সিস্টার্স বলে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্যকে সেভেন সিস্টার্স বলে। ঠিক আছে, এটা এক একজন এক এক টেকনিক দিয়ে লেখে, আমি এভাবে লেখাই। তোমরা যেটা জানো সেটা দিয়ে লিখতে পারো। এই যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7টা রাজ্যকে সেভেন সিস্টার্স বলে। যেমন আমি তো সরেয়া দিয়ে আমরা বলতে পারি আসাম, আসাম। কেমন? মিতে আমরা বলতে পারি মিজোরাম, ত্রিতে আমরা বলতে পারি ত্রিপুরা, মেতে আমরা বলতে পারি মেঘালয়, অতে আমরা বলতে পারি অরুণাচল, মতে আমরা বলতে পারি মণিপুর। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, নাতে আমরা কি বলবো বলো? দন্ত্য নয়কার নাতে কি হইতে পারে? নাতে হবে হচ্ছে নাগাল্যান্ড। নাতে হলো নাগাল্যান্ড। ক্লিয়ার কিনা? নাতে হচ্ছে নাগাল্যান্ড। ঠিক আছে। রেজভি হাসান, অনুগ্রহ করে পিডিএফ দিয়ে যাবেন। এখন পর্যন্ত কোনো স্যারের পিডিএফ আপলোড করা হয়নি। এটা সার্ভিসে ফোন দিয়ে বলবা, সার্ভিস দেখবে। টিচাররা এগুলো দেখে না, আমি বলে দিতে পারি। তোমরা সার্ভিসকে জানাবে এটা, কেমন? আমি বলে দিব, বাট তোমরা সার্ভিসে আর একটু বলে দিও, আমি জানাই দিব। প্রদেশ আর রাজ্য একই জিনিস। তোমাদের কমেন্ট দেখা যায়, সবার কমেন্টই দেখা যায়। ওকে। বাংলাদেশের জেলা, স্বাধীনতার সময় জেলা ছিল 19টা, পরে আমাদের জেলা হয়েছে 64টা। এটা মাথায় রাখলেই হবে। এবার আসো এটা একটু দেখি আমরা। এটাকে একটা স্ক্রিনশট দাও তো সবাই, সবাই এটাকে একটা স্ক্রিনশট দাও তো। এটাকে একটা স্ক্রিনশট দাও তো। ক্লাস কেমন লাগতেছে তোমাদের? বুঝতে পারতেছো কিনা সবাই? সবকিছু ওকে আছে কিনা? সবকিছু ওকে আছে কিনা, বুঝতে পারতেছো কিনা তোমরা? স্যার আরেকটু স্লো পড়ালে ভালো হতো। ঠিক আছে, আরেকটু স্লো পড়াবো, অসুবিধা নেই, কিন্তু এর চেয়ে স্লো পড়ালে শেষ করতে পারবো আমরা। রিয়েলি এনজয়িং ক্লাস, থ্যাংক ইউ, খুবই ভালো লাগছে। স্যার আমার কোশ্চেনের আনসার পাই নাই। সৌরভ, কি কোশ্চেন রে? আরেকবার করো না ভাই।
জি স্যার, ভালো লাগতেছে, থ্যাংক ইউ। স্যার আপনার ক্লাস ভাল লাগে, ভাল লাগতেছে, বুঝতে পারতেছি স্যার। ওকে, অধিকাংশই বুঝতে পারতেছো। জেলা 33টা না রে বাবা, 32টা জেলা সীমান্তবর্তী, আমাদের জেলা 64টা, এর মধ্যে 32টা সীমান্তবর্তী। থ্যাংক ইউ জয়ী। ক্লাস কয়টা পর্যন্ত হবে? 12টা পর্যন্ত হবে। তার আগে ছাড়ার চেষ্টা করব। 11:30, 11:40 পর্যন্ত পড়াবো। ওকে, একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, আমার পক্ষে তোমাদের সবাইকে সন্তুষ্ট করাটা কখনো সম্ভব না। একজন মানুষ সবাইকে আহ সব সময় সন্তুষ্ট করতে পারে পৃথিবীতে, এটা কখনোই সম্ভব না। এটা স্বাভাবিক, তুমি নিজেও দেখবা, তোমরা অনেক বড় হইছো, তোমরা চাইলেই কিন্তু সবাইকে সন্তুষ্ট করতে পারো না। হয়তো অনেকের জন্য চেষ্টা করো, সবার জন্য চেষ্টা করো, কিন্তু তারপরও দেখবা পারবা না, সবাইকে সন্তুষ্ট করতে পারবা না। এটাই স্বাভাবিক, এটাই জীবনের নিয়ম। তো আমিও তোমাদের জন্য আমার লেভেল বেস্ট ট্রাই করতেছি, সর্বোচ্চটা দিয়ে, যাতে তোমরা বুঝতে পারো। কিন্তু এর বাইরে আহ আহ, যতটুকু সম্ভব আমি আমার বেস্টটুকু চেষ্টা করতেছি, কিন্তু সব সময় সবাইকে সন্তুষ্ট করা তো যায় না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যাতে তোমাদের ক্লাসটা ভালো লাগে, তোমরা যাতে বুঝতে পারো। সবচেয়ে বড় কথা হলো জটিলভাবে কখনো কোনো কিছু চিন্তা করবা না। জটিলভাবে চিন্তা করলে তখন দেখা যাবে যে তোমার কাছে ভালো লাগবে না। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে লাইফকে যত ইজি ভাবে দেখবা, সহজভাবে দেখবা, চেষ্টা করবা, তত দেখবা আল্লাহর রহমত তোমার উপরে আসবে এবং তুমিও ভালো করতে পারবা। ক্লিয়ার কিনা? আর কিছু কিছু লোকের দেখবা সাইকোলজিক্যাল প্রবলেম আছে, ওদের মাথার মধ্যে যেটা ঢুকে যায় ওইটাই ঢুকে যায়, তুমি হাজারবার চেষ্টা করলেও পারবা না ওটা ঠিক করতে। সো ওইটা করা সম্ভব না। যেমন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যাতে তোমরা জিনিসগুলো বুঝো। আর একজন স্টুডেন্ট তখন একজন টিচারের কাছ থেকে কোনো কিছু বের করে নিয়ে আসতে পারে ভালো, যদি তার ব্যবহার এবং সবকিছু সুন্দর হয়। দেখবা টিচার তোমাকে অনেক কিছু মন খুলে দিতে পারবে, কিন্তু মন এমন একটা জিনিস, সেটা বিগড়ে গেলে তখন টিচাররা কি করে, তার মতো করে পড়ায় চলে যায়। যে না, আমার পড়াটা আমি পড়াই দেই ভাই, আমার দায়িত্ব শেষ করি আমি। একটা হলো দায়িত্ব শেষ করা, আর একটা হলো আন্তরিকতার সাথে পড়ানো, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। বুঝতে পারছি? তো এই জিনিসগুলো, আর আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য, এই আর কি। আচ্ছা, এরপরে আসো আমরা আরো কিছু জিনিস দেখি। সেটা হচ্ছে ধরো, এই যে ঢাকা, ঢাকা জেলার, ঢাকা হলো তোমার হচ্ছে বৃহত্তম জেলা টাঙ্গাইল, ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ, চট্টগ্রাম হলো রাঙামাটি। এখানে সবগুলা লাগবে না, আমি তোমাদেরকে একটু বাছাই করে দিই। একটা স্ক্রিনশট দিয়ে নিও যেটা তোমাদের জন্য ভালো। হ্যাঁ, যেটা তোমাদের বেশি কাজে লাগবে ওইটা আমি আমি দাগাই দেই, তাইলে তোমরা একটু তাড়াতাড়ি হয়তো বা তোমাদের একটু উপকার হবে। বুঝছো? আহ এই কয়টা একটু ভালো মতো দেখো। বৃহত্তম জেলাটা বললেন বান্দরবন। না তো, বৃহত্তম জেলা আমি বান্দরবন বলি না আমিনুল, তোমার শুনতে ভুল হয়েছে, বৃহত্তম জেলা রাঙামাটি। ওকে, আচ্ছা, এরপরে আসো, বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? এটা কেউ বলতে পারবা? বলতে পারবা এটা কি হবে? মেজর জেমস রেনাল। বাংলাদেশের মানচিত্র মেজর জেমস রেনাল আঁকে। পৃথিবীতে কিছু মানুষ গড গিফটেড ট্যালেন্ট হয়ে জন্মগ্রহণ করে। মেজর জেমস রেনালের মানচিত্র আঁকার দক্ষতা খুব অসাধারণ ছিল। ওনার প্রথম জীবনে মেজর জেমস রেনাল উনি
তোমার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি নেয়। তো ওইখানে যখন উনি চাকরি নেয় ব্রিটিশ কোম্পানিতে, তখন ওখানে উনি একদিন টুলের মধ্যে বসা ছিল। তো চাকরিটা খুব সিম্পল ছিল, কেউ বড় স্যারের রুমে বড় স্যার থাকবে নাকি না থাকবে, মানে পিয়ন পোস্টের মতো আর কি। বড় স্যারকে খাবার টাবার দেওয়া, ওনাকে দেখভাল করা, এটাই তার কাজ ছিল। তো একদিন খুব মানে অনেক পরে একদিন ওইখানে মানুষজন আসলো যে বিল্ডিংটা মেপে দেখবে আর কি। তো সে কি করতেছে, ফিতা দিয়ে যাই মাপতেছে। সে বলে এটা এত ফিট হবে, এটা এত স্কোয়ার ফিট হবে, এটা এত ইঞ্চি হবে। দেখে যে ওর বলার সাথে সাথে মিলে যাচ্ছে অনেকটা। তখন সবাই দেখলো যে এটা তার একটা গড গিফটেড ট্যালেন্ট, সে হচ্ছে এটা পারে। তখন তাকে ব্রিটিশ ভূগোল ডিপার্টমেন্টে দিল। তো ব্রিটিশ ভূগোল ডিপার্টমেন্টে দেওয়ার পরে সে যথারীতি, সে যেহেতু গড গিফটেড একটা ট্যালেন্ট, তার এই জিনিসটা প্রচুর পরিমাণে এটা তোমার হচ্ছে সার্কুলেট হওয়া শুরু করলো, যে মানুষ চিন্তা করলো আরে এ তো অসম্ভব ভালো করতেছে। তখন তাকে কি করছে, তোমার হচ্ছে পাঠাই দিছে হচ্ছে ভারতবর্ষে। তাকে একটা প্রস্তাব দিল, যেহেতু তার এখানে অনেক সিনিয়র আছে, বললো যে তুমি ভারতবর্ষের ভূগোল ডিপার্টমেন্টের প্রধান হিসেবে তোমাকে আমরা পাঠাইতে যাচ্ছি, তুমি যাবা কিনা। পরে উনি রাজি হলেন। পরবর্তীতে উনি ভারতবর্ষে আসেন এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই অংশের মানচিত্র আঁকাতে বা ভারতবর্ষের মানচিত্র আঁকাতে উনি অনেক বড় একটা কি রাখেন, ভূমিকা রাখেন। ক্লিয়ার কিনা? ওকে। বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত বলো তো? বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত? 711 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? সবাই উত্তর দাও, চেষ্টা করো। সীমান্তবর্তী জেলা কয়টি? 32টা। ওকে। এবার আসো, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? ভারতের রাজ্য পড়াইছিলাম না? ভারতের রাজ্য, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? এক্সিলেন্ট। ফাহমিদা, নাসির, সাবরিনা, তারপরে সজীব, আরিফুল, রিপা, অনেকে সঠিক উত্তর দিয়েছো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবার উত্তর সঠিক হচ্ছে, মার্শাল্লাহ। সো এটার উত্তর হবে 5টা। আচ্ছা, ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নাই? না, সবার আনসার পড়া যাবে না বাবা। তোমাকে যদি 5,000 কমেন্ট আসে একসাথে, তুমি কি সবার আনসার পড়তে পারবা? অনেকে বলতেছে স্যার আমারটা পড়েন না, এটা নিয়ে মন খারাপ করো না। আমার যারটা চোখে পড়বে তারটা আমি পড়বো, সবারটা তো পড়া সম্ভব না। সবার নামও সবাই অ্যান্সার করবা। আমি সবারটাই নাম নিতে গেলে তখন হচ্ছে আহ ক্লাসটা শেষ করতে পারবা না, ভালো লাগবে না, বোরিং লাগবে, বুঝছো? সবার নাম নেওয়া সম্ভব না। বাট সবার প্রতি আমার দোয়া এবং ভালোবাসা। আমি জানি সবাই দেখতে পাও, হয়তো বা নাম শুনলে ভালো লাগে, সব সময় পারা যায় না, কেমন? ওকে। নাগাল্যান্ড হবে উত্তর, হবে নাগাল্যান্ড। ওকে। বাংলাদেশের উত্তরে অবস্থিত কোনটা, এটা আমি বলে দিই, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। কেমন? আচ্ছা, এরপর আসো, বাংলাদেশের সমুদ্র বিজয়। বাংলাদেশের সমুদ্র বিজয়, আমাদের দেশের ভারত এবং মিয়ানমারের সাথে সমুদ্র বিজয় হয়েছে। এবং সমুদ্র বিজয় হওয়ার জন্য আমরা, তোমরা অনেকে স্ক্রিন শেয়ার কেন দিচ্ছ? কেন সৌমিক, তুমি স্ক্রিন শেয়ার কেন দিচ্ছ? সৌমিক, স্ক্রিন শেয়ার দিও না, স্ক্রিন শেয়ার দিলে আমরা ক্লাস করতে পারি না তোমার জন্য। মোতালেব, ক্লাস, কথা বলার সুযোগ পরে দিব, হ্যাঁ? কারণ আমরা হয় কি, আমি পড়াইতে গিয়ে দেখছি তোমাদেরকে যদি আনমিউট করে রাখি, প্রচুর কথা বলার সুযোগ দেই, তাহলে ক্লাসের ক্লাস কিছু হয় না, পড়ার পড়া কিছুই হয় না। সবাই খালি কথা বলে, এর মধ্যে 40% কথা হলো অপ্রয়োজনীয় কথা। সেজন্য যারা হাত উঠে রাখছো সবার সাথে কথা বলবো, একটু পড়াই নেই তারপরে কথা বলবো। বাট এখন না, এখন একটু পড়াই নেই, একটু পড়াইলে ভালো। আমরা পড়তে আসছি তো, পড়াটা আগে শেষ করি, তারপর সবার সাথে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে। বাংলাদেশ বনাম মিয়ানমার, এটা যদি আমরা দেখি, তাহলে আমরা একটু কয়েকটা বিষয় দেখবো। সেটা হলো যে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে 2012 সালের 14ই মার্চ আমরা জানি যে জার্মানির হামবুর্গ আদালতে এই মামলার রায় দেয়। আমাদের এত ঝামেলার দরকার নাই। দেখো আলহামদুলিল্লাহ, আমরা 1,11,631 বর্গ কিলোমিটার জায়গা আমরা পেয়েছি। ভারতের সাথে আমরা দেখো 25,602 বর্গ কিলোমিটার বিরোধ ছিল, আমরা 19,467 বর্গ কিলোমিটার পাইছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা দুইটাতেই মোটামুটি সমুদ্র বিজয় করছি।
অনেকে বলে অর্থনৈতিক সমুদ্র সীমা কি, রাজনৈতিক সমুদ্র সীমা কি, এই দুইটা একটু খুব গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সমুদ্র সীমা হলো তোমার 200 নটিক্যাল মাইল, রাজনৈতিক সমুদ্র সীমা হলো 12 নটিক্যাল মাইল, আর মহীসোপান অঞ্চল হলো 354 নটিক্যাল মাইল। তো এখন 1 নটিক্যাল মাইল সমান কত লিখে রাখতে পারো, 1 নটিক্যাল মাইল সমান 1.85 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল সমান 1.85 কিলোমিটার। হ্যাঁ, যেমন অনেকে বলতে পারো যে স্যার মহীসোপান অঞ্চল 350 হবে না, 350 না 354 হবে। ঠিক আছে, ওকে। এখন আরেকটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে মই রাজনৈতিক সমুদ্র সীমা এবং অর্থনৈতিক সমুদ্র সীমা। ওকে চম্পা, রাজনৈতিক সমুদ্র সীমা কি, অর্থনৈতিক সমুদ্র সীমা কি, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা বলি। রাজনৈতিক সমুদ্র সীমা যেটা, সেটা হচ্ছে তোমার, ধরো যে জায়গাটার মালিকানা সম্পূর্ণরূপে আমরা, কোনো দেশের জাহাজ ঢুকতে আমাদের অনুমতি লাগে, বের হইতে আমাদের অনুমতি লাগে, এটা হলো রাজনৈতিক সমুদ্র সীমা। আর অর্থনৈতিক সমুদ্র সীমা কি, অর্থনৈতিক সমুদ্র সীমা হলো যে জায়গাটা শুধুমাত্র অর্থনৈতিক বিষয়গুলোর মালিকানা আমাদের, মাছ, তারপরে হচ্ছে ধরো তোমার খনিজ তেল, যাই কিছু থাকুক যেটা দিয়ে আমাদের ইনকাম হবে, সেটাকে বলা হয় অর্থনৈতিক সমুদ্র সীমা। ক্লিয়ার কিনা? বাংলাদেশের ভূপ্রকৃতি অলরেডি আমি তোমাদেরকে পড়াইছি, 3 ভাগে ভাগ করা হয়, ওইটা পড়লেই হবে, এর বাইরে অত কিছু পড়া দরকার নাই। এই জায়গাটা আমরা একটু দেখব, যেমন ধরো এটা তাজিংডং, তাজিংডং, ঠিক আছে, তাজিংডংটা আমরা একটু দেখি। তাজিংডংটা, তাজিংডং কোথায় রে? বান্দরবনে, রুমা বান্দরবনে তাজিংডং, কেমন? তারপরে কেওক্রাডাং, এটা কোথায়? বান্দরবন। ঠিক আছে, পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য কি? অনেকে প্রশ্ন করে, বলে স্যার পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য কি, আমরা তো বুঝি না। ধরো তোমার খুব মন খারাপ, তুমি চিন্তা করলা যে আমি পাহাড়ের উপরে উঠা লাফ দিব, তুমি একটা উঁচু ভূমিতে উঠলা, ওইটা তুমি লাফ দিলা, তুমি গড়ায়া গড়ায়া নিচের দিকে পড়লা। ঠিক আছে, এদিক দিয়ে উঠলা, এদিক দিয়ে লাফ দিলা, গড়ায়া গড়ায়া পড়লা, পড়ে হাত ট্যাং ভাঙলা, অবস্থা খুব খারাপ। ঠিক আছে, আবার তুমি চাইলে এই দিক দিয়ে উঠে এদিক দিয়ে লাফ দিতে পারতা। দুই পাশে ঢালু থাকলে তাকে পাহাড় বলে। আর পর্বত মানে কি জানো? পর্বত মানে হলো এক পাশ হলো ঢালু, এক পাশ হলো ঢালু, এক পাশ হলো খাড়া। ধরো তোমার দেখা দেখি যে তুমি যার জন্য লাফ দিচ্ছ, সে চিন্তা করলো যে আমি আরো উপরে উঠবো, আরো উপরে উঠা লাফ দিতে গেল, এই চূড়ায় উঠা লাফ দিতে গিয়ে দেখলো আল্লাহ এত নিচে, পড়লে তো আমি মরে যাবো, তাইলে আমি নেমে যাই। তো একেবারে এক পাশ ঢালু আরেক পাশ পুরা খাড়া, এটাকে বলা হয় পর্বত। মজার ব্যাপার হলো পাহাড়ের দুই পাশ থাকবে এরকম ঢালু, পর্বতের এক পাশ ঢালু আরেক পাশ কি থাকবে? খাড়া থাকবে। পাহাড় আর পর্বতের মধ্যে সবসময় পর্বত উঁচু হবে, পাহাড় ছোট হবে। পাহাড় আর পর্বতের মধ্যে পর্বত উঁচু হবে, পাহাড় কি হবে? ছোট হবে। ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপরে আসো প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। লালমাই পাহাড়, মধুপুর, ভাওয়ালের গড়, বরেন্দ্রভূমি, এগুলোকে প্লাইস্টোসিন কালের ভূমি বলা হয় আর কি। ক্লিয়ার? আচ্ছা, আমরা আর একটু সহজ করে দেই তাইলে এটা। আচ্ছা, এটা দেখো, বলো তো, এটা আজকে লেখাইছি, ভূমির অবস্থান, ভূমির অবস্থান গঠন সময়ের হিসেবে বাংলাদেশের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, ওকে। আচ্ছা, ভেরি গুড, মার্শাল্লাহ। এবার বলো তো বাংলাদেশের পাহাড়গুলো কোন যুগে সৃষ্টি হয়েছে? বাংলাদেশের পাহাড়গুলো, সবাই অ্যান্সার করার চেষ্টা করো। টারশিয়ারি যুগে সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ? এটা অনেকে পারবা না, এটা আমি বলে দেই, এটা হলো আরাকান ইয়মা। হ্যাঁ। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় বা চূড়ার নাম কি? ও সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি? গারো পাহাড়। এটা অনেকে কেওক্রাডাং বলবা, কেওক্রাডাং না, গারো। পাহাড় বললে গারো, পর্বত বললে কেওক্রাডাং। পাহাড় বললে গারো, পর্বত বললে কেওক্রাডাং। ময়মনসিংহ টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে কি বলে? ময়মনসিংহ টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে মধুপুর গড় বলে। মধুপুর গড় বলে, কি বলে? মধুপুর গড়। কেমন? ওকে, নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে? এটা যারা জানো না তাদেরকে বলি, এটা অনেকেই পারবে না। গাজীপুর। প্রচুর পরিমাণে কাঁঠাল হয় এখানে। গাজীপুরের কেউ আসো? গাজীপুরের কেউ আসো? গাজীপুরের এখানে?
ওকে। আর বাংলাদেশের আবহাওয়া জলবায়ু, বাংলাদেশের আবহাওয়া জলবায়ু, বৃষ্টিপাত, যত বৃষ্টি হবে তত ভালো। যে পরিমাণ গরম পড়ছে, সবচেয়ে বেশি বৃষ্টি হয় বাংলাদেশের সিলেট অঞ্চলে। দেখো, বাংলাদেশের 1/3 গ্রীষ্মকালে হয় বৃষ্টিপাত, আর 4/5 হয় কি বর্ষাকালে। ক্লিয়ার কিনা? এগুলো আমরা মোটামুটি জানি, বর্ষাকালের এই জিনিসগুলো আমরা জানি, এগুলো আমাদের দরকার নেই। আমাদের দরকার হইলো এই জিনিসটা দরকার আমাদের। দাঁড়াও, এই জিনিসটা আমাদের দরকার, এটাকে আমরা একটু স্ক্রিনশট দিতে কষ্ট করে সবাই। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। স্যার উত্তরগুলো আমরা করি, ঠিক আছে, তোমরা করো, সমস্যা নাই। ওকে কান্তা, ঠিক আছে। বাংলাদেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুর। বাবারে, এটা বহুবার আসছে পরীক্ষায়। বাংলাদেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুর। প্রচন্ড গরম এখানে। সবচেয়ে গরমের জেলা রাজশাহীতে, যেন আমও বেশি হয়। আর রাজশাহীর লোকজন কেমন আছো? আম কেমন হইতেছে এবার বলো তো? আম তোমাদের এখানে আম কেমন হবে মনে হয়? এপ্রিল মাসে সবচেয়ে বেশি গরম, আমরা মে মাসে চলে আসছি। ঠিক আছে, গরম মাসটা পার হয়ে আসছি। ঠিক আছে, ওকে। বাংলাদেশের শীতল, আচ্ছা একজন বলতেছে স্যার এটা ওইটা পড়ান। বাবারে, আমাকে সাজেশন দিতে আইসো না, এই জিনিসটা আমি একদম পছন্দ করি না। আমি তোমার টিচার, কোন জায়গায় কতটুকু পড়াইতে হবে কতটুকু না পড়াইতে হবে এটা সম্পর্কে আমার যথেষ্ট নলেজ আছে। ক্লিয়ার? এই আইডিয়াগুলো বাবা আমাকে দিও না, আমি এটা খুব অপছন্দ করি। যে স্যার এটা এখানে পড়ান, ওইটা ওইটা পড়ান, ওইটা পড়ান। আমি তো তোমার থেকে ভালো জানি বাবা, আমাকে আমার মতো পড়াইতে দাও, আমি ভালো পড়াবো। ব্যাপারটা বুঝতে পারছো? 18 বছর পড়ায় আমার ছেলে মেয়েরা, বিসিএস ক্যাডার, ইউনিভার্সিটির টিচার, সব বড় বড় জায়গায় আছে। সো তুমি পণ্ডিতামি করো না, দয়া করে চুপচাপ ক্লাসটা করো, ভালো করতে পারবা। স্যার এটা বলেন, ওইটা বলেন, এটা বলেন, ওটা কোনটা বলতে হবে সেটা আমি জানি তো? আমি জানি না? সো একটু আমাকে আমার মতো পড়াইতে দাও। ক্লাসের শুরুতে বলছি না, ক্লাস কমেন্ট করবা, খুব চিন্তা ভাবনা করে কমেন্ট করবা। ক্লিয়ার? ভেরি সিম্পল। আমার মতো পড়াই দাও। সমস্যা হলে বলবা যে স্যার একটু দ্রুত, একটু স্লো বলেন, স্যার এটা একটু রাখেন, স্যার এটা আরেকবার বলেন। কিন্তু তুমি যদি আমাকে বলো স্যার ওইটা এমনে পড়ান, ওইটা এমনে পড়ান, তুমি কি টিচার? তুমি কি আগে টিচার ছিলা? তুমি তো আগে টিচার ছিলা না। সো যেহেতু তুমি আগে টিচার ছিলা না, সেহেতু তুমি চুপ থাকো। আর নাহলে তুমি আমার জায়গায় এসে ক্লাস না, আমি তোমার জায়গায় বসে দেখি ক্লাস কেমন লাগে। কমেন্ট করবা ভদ্রভাবে, ঠিক আছে? ওকে, এরপর আসো। বাংলাদেশের শীতলতম স্থান হলো শ্রীমঙ্গল মৌলভীবাজার। শীতলতম স্থান কোনটা? শ্রীমঙ্গল মৌলভীবাজার হলো বাংলাদেশের শীতলতম স্থান। সবচেয়ে বেশি আমার সবচেয়ে প্রিয় জায়গার একটা হলো শ্রীমঙ্গল মৌলভীবাজার। সবচেয়ে প্রিয় জায়গার একটা হলো শ্রীমঙ্গল মৌলভীবাজার। এবং শীতলতম জেলাও কিন্তু সিলেটে। শীতলতম মাস হলো জানুয়ারি। একটু কষ্ট করে স্ক্রিনশট দাও, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এই যা, খুবই ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে পড়ো সবাই। তোমরা মৌলভীবাজার সিলেট যাওয়ার সময় ট্রেনে যাবা, দেখবা খুব ভালো লাগবে। ঠিক আছে, মৌলভীবাজার যাবা, মৌলভীবাজার মানুষগুলোও ভালো, জায়গাটাও সুন্দর, খুবই ভালো লাগবে তোমার। আমি প্রতি বছর মৌলভীবাজার যাই। তো গত বছর আমি যাইতে পারি নাই, শরীর অসুস্থ থাকার কারণে। এটা পরীক্ষা আসে, এটা একটা স্ক্রিনশট দাও। এগুলো মুখস্থ করতে হবে। ইয়েস, এগুলো বিদ্যাবাড়ির বইতেও আছে। বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র, আমি এখান থেকে দাগাই দিব তোমাদেরকে, শুধু দাগানোটা পড়বা। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ইংরেজি নাম বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এটা বহুবার প্রাইমারি, এনটিআরসি, বিসিএস সব জায়গায় এই প্রশ্নটা আসছে। ঠিক আছে, আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র দুইটি। আয়েশা বলছে আমাদেরকে একটু লেখার সময় দিলে ভালো হয়। আয়েশা, প্রত্যেকটা জিনিস যদি বোন লেখার সময় দেই আমরা শেষ করতে পারবো না। আমরা যেটা করব, রেকর্ড দেখে যতটুকু পারি আমরা স্ক্রিনশট বা লিখে নিব, আর যেটা আমরা পারবো না সেটা ইনশাল্লাহ আমরা একটু স্ক্রিনশট দেখে আমরা লিখে নিব। বুঝতে পারছো? স্ক্রিনশট দেখে। এখন একটা মজার বিষয় তোমাদেরকে আমি বলি, আমি কিন্তু ইচ্ছা করলে এই সবগুলা জিনিস তোমাদেরকে লেখাইতে পারতাম, বসে বসে লেখাইতাম, তোমরা খাতার মধ্যে নিয়ে লিখতা। দিন শেষে কি হইতো জানো? দিন শেষে তোমার শিক্ষা ভালো হইতো না। স্লাইডে নিয়ে আসলে যেটা হয়, কথা বলার সুযোগ বেশি হয়।
পড়ানোর সুযোগ বেশি হয়, তুমি চোখ দিয়ে দেখতেছো, আবার তুমি রেকর্ড থেকে চাইলে লিখতে পারবা, বা জিনিসটা ভালো হয় তোমার। বুঝতে পারছো? সো এই জন্য এভাবে নিয়ে আসি, তাহলে পড়াতে পারে, বেশি টপিক পড়ানো যায়। বুঝছো? ওকে। আচ্ছা, এখন একটা মজার বিষয় তোমাদেরকে বলি, দুইটা জানা জায়গা তোমাদেরকে স্ক্রিনশট দিতে হবে, দুইটা জায়গা। ঠিক আছে? একটা হলো এইটা, একটা স্ক্রিনশট দাও, এটা একটা স্ক্রিনশট দাও সবাই। সাধারণ জ্ঞানের জন্য কোন বই ভালো হবে, যেটা মার্কেটে বেশি চলে এটা কিনতে পারো, বিদ্যাবাড়ির 11 থেকে 20তম গ্রেডের বইগুলো পড়লেও হবে। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট দাও। আচ্ছা, এইটা একটা স্ক্রিনশট দাও। এই দুইটা পরীক্ষা আসে, ভূ উপগ্রহ কেন্দ্র 4টা, বেতবুনিয়া তালিবাবাদ, এই দুইটা বেশি আসে। বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র কোথায়? রাঙ্গামাটিতে। তালিবাবাদ কোথায়? গাজীপুরে। তালিবাবাদ কোথায়? গাজীপুরে। এই দুইটা পরীক্ষা একটু বেশি আসে। ক্লিয়ার? এই দুইটা একটু স্ক্রিনশট দাও, এই দুইটা সবচেয়ে বেশি আসে পরীক্ষাতে। ওকে। এবার আসো গ্রিন হাউস এফেক্ট। অনেকে বলে স্যার গ্রিন হাউস ইফেক্ট জিনিসটা কি? দেখো, পৃথিবী উত্তপ্ত হইতে হইতে গ্রিন হাউস গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো উপরে চলে যায়, কাচের মতো একটা বলয় সৃষ্টি করে। সেই বলয় ভেদ করে তাপমাত্রা যেতে পারে না, তখন পৃথিবীর ভেতরে প্রচন্ড পরিমাণ গরম হয়ে যায়। তো এই জিনিসটাও কিন্তু সেরকম, এই জিনিসটাও, এই জায়গাটাও কিন্তু সেরকম একটা জায়গা। যেমন ধরো, তুমি যদি যেমন তোমাদের জানা আছে কিনা, কানাডা কিন্তু সবসময় চায় পৃথিবীর যাতে তাপমাত্রা বাড়ে, গরম যাতে পৃথিবীতে অনেক বেশি পড়ে, এটা কানাডা চায়। কানাডার লাভ কি জানো? যত গরম পড়বে তত কানাডার জন্য এটা ভালো, কারণ কানাডার ম্যাক্সিমাম জায়গা বরফের নিচে থাকে। এর জন্য ওরা চাষবাস করতে পারে না, ওদের কোনো ফসল হয় না। তো ওরা কি করে? কাচের তৈরি ঘর ব্যবহার করে। সেই কাচের তৈরি ঘরের মধ্যে তারা যেটা করে, তারা হলো তোমার সবজি ফসল ফলায়। তো ওইটাকে গ্রিন হাউস বলে, সেখান থেকে এই তোমার এফেক্টটার নাম হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। ক্লিয়ার কিনা? আমাদের জাতীয় প্রতীকের মনোগ্রাম, প্রিয় স্টুডেন্টরা, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার, ঠিক আছে, জাতীয় পতাকার ডিজাইনার হলেন কামরুল হাসান, আমরা সবাই জানি। ঠিক আছে? জাতীয় পতাকার ডিজাইনার। আমাদের জাতীয় প্রতীক যেটা, সেটা ধানের শীষ বেষ্টিত একটা ভাসমান শাপলা ফুল, তার উপরে পাট গাছের 3টা পাতা থাকে, উভয় পাশে 2টি করে তারকা থাকে। এইটা আসে বেশি আমাদের জাতীয় পতাকার ডিজাইনার। আচ্ছা, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের মধ্যে কি লেখা? এটা একটু পড়ে দেখো, রাষ্ট্রীয় মনোগ্রামের মধ্যে কি লেখা? রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এ এন সাহা, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ এন সাহা। ওকে। জাতীয় পতাকার নকশা, এই ভদ্রলোক মারা গেছেন, তোমরা জানো, শিবনারায়ণ দাস, উনি মৃত্যুবরণ করছেন। ওনার সময় যেটা ছিল, জাতীয় পতাকার ভেতরে মানচিত্র ছিল, পরবর্তীতে উনি মানচিত্রগুলো উঠায় দেন। মানচিত্র উঠায় দেওয়ার পরে তোমার কামরুল হাসানের তা নেওয়া হয় আর কি, জাতীয় পতাকার ডিজাইনার হিসেবে। ক্লিয়ার কিনা? আচ্ছা, আমাদের জাতীয় পতাকা দিবস হচ্ছে 2 মার্চ। জাতীয় পতাকা দিবস কয় মার্চ? 2 মার্চ। এবং আমাদের জাতীয় পতাকা দিবস হচ্ছে 2 মার্চ। জাতীয় পতাকা উত্তোলন করেন হলেন ডাকসুর ভিপি আসম আব্দুর রব। ডাকসুর ভিপি আসম আব্দুর রব। এটা একটু স্ক্রিনশট দাও কষ্ট করে, এটা আমি খুঁজতেছিলাম, এটা একটা স্ক্রিনশট দাও, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে। যিনি উত্তোলন করেন ওনাকে বলেন আসম আব্দুর রব। ক্লিয়ার কিনা? মুক্তিযুদ্ধ পড়ানোর সময় ইনশাল্লাহ এই জিনিসগুলো আমরা পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, যে জায়গাগুলো তোমাদেরকে পড়াচ্ছি, এই জায়গাগুলো থেকে রেগুলারলি প্রশ্ন আসে, এই জায়গা থেকে রেগুলারলি প্রশ্ন আসে। ক্লিয়ার কিনা? সো তোমরা যদি ঠিকভাবে পড়ো, ইনশাল্লাহ এগুলা থেকে তোমাদের প্রশ্ন আসবে। মনে রাখবা, তোমরা কোচিং সেন্টারে কেন আসছো বা বিদ্যাবাড়ির মতো এডুকেশনাল ইনস্টিটিউশনে কেন আসছো? বিকজ তোমরা চাও একটা ভালো গাইডলাইন, তোমরা চাও স্যাররা যে জিনিসটা পড়াবে সেই জিনিসটা যেন পরীক্ষাতে আসে। হ্যাঁ, একই বই, কিছুটা ডিফারেন্স আছে, বইতে একটু বেশি তথ্য থাকে আর কি। সো স্যাররা যা পড়াবেন তা যেন আসে। সো আমরাও কিন্তু যাই, যা পড়াবো তা থেকে আসবো। আমরা কিন্তু জ্ঞান অর্জন করার থেকেও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা যেন পরীক্ষায় আমাদের আসা প্রশ্নগুলো পারি এবং আমরা যাতে চান্স পাই। কারণ দিন শেষে তুমি যত কষ্টই করো না কেন, তুমি যদি চান্স না পাও তাহলে কিন্তু তোমার কাছে খারাপ লাগবে। সো তুমি টাকা দিয়ে ভর্তি হয়েছো, তুমি সময় দিচ্ছ, তার মানে চান্স পাওয়াটা খুব দরকার। এবং সেই চান্স পাওয়ার জন্য
তোমরা যা পড়াইতেছি সেটা একটু কাইন্ডলি পড়ো। অনেকে আমাকে বইয়ের দাম জিজ্ঞেস করতেছো, বাবা বিদ্যাবাড়ির তোমার হচ্ছে বই ডিপার্টমেন্টে ফোন দিবা, ফোন দিলে ওরা তোমাদেরকে বইয়ের দামগুলো বলে দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা মোটামুটি যতগুলা জব আছে সবগুলা জবে অ্যাপ্লাই করবা, সবগুলা জবে তোমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, এটা মাথায় রাখবা। আমাদের গত 2-2.5 বছর ধরে আমি এই পড়াইতে গিয়ে, আমি তো 18 বছর ধরে পড়াই বাবা, আমি হইলাম সেই তোমার হলো কাগজ কলমের, মানে হইলো ওই ব্ল্যাক এন্ড হোয়াইট বোর্ডের টিচার আমি। হ্যাঁ, এখন আমরা ডিজিটাল যুগে আসছি। তো আমি গত 2-3 বছর ধরে বাংলাদেশের ছেলে মেয়েদের পড়ানোর ক্ষেত্রে একটা ট্রেন্ড সিভিয়ার লেভেলে চেঞ্জ হয়েছে, আমি দেখছি এই জিনিসটা। যেটা হচ্ছে এখনকার ছেলে মেয়েরা ক্লাসে এসে কোনো গাইডলাইন শুনতে চায় না। 40% স্টুডেন্ট আমি খেয়াল করলাম, এবং এরা খুব গ্যাঞ্জাম করে। এদেরকে তুমি যদি একটা চাকরি ইন্টারভিউর কথা বলো, এরা বিরক্ত হয়। এদেরকে যদি তুমি ধরো একটা ভাইবার কথা বলো, যে এই চাকরির গেলে এই ভাইভাতে তোমাকে এই এই প্রশ্নগুলো করতে পারে। দেখো, আমার তো হাজার হাজার ছাত্রছাত্রী ভাইবা দিচ্ছে জীবনে, ডেইলি দেয়। ওরা ভাইবা দেওয়ার আগে নক করে, জানায় স্যার ভাইবা দিব, বিদ্যাবাড়িতে দেখা করতে আসে। তো ভাইবা সম্পর্কে তো আমাদের আইডিয়া প্রচুর। তো ভাইবা নিয়ে কথা বললে ওরা বিরক্ত হয়। ওদেরকে যদি বলি এই বইগুলো কিনো, এই বইগুলো দেখবা, এই বইটা দেখো, এইখান থেকে পড়ো, ওইটা ওদের সমস্যা। মানে ওদেরকে তুমি যাই বলবা তাই সমস্যা। ওদের প্রথম এবং প্রধান নিয়ে বিষয় হলো, ওরা ক্লাসে আসবে, ক্লাসটা করবে, করে ক্লাস থেকে তারা চলে যাবে। এটা হলো ওদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য। মানে আপনি এর বাইরে কোনো গাইডলাইন দিতে পারবেন না। তো মজার ব্যাপার কি জানো, ওরা পরীক্ষার হলে প্রশ্ন প্যাটার্নই বোঝে না। গাইডলাইন না জানার কারণে অনেক ছেলে মেয়ে খারাপ করে। যেমন একটা সহজ বিষয় বলি, কোনো পরীক্ষা দিতে গেলে ওএমআর ফর্মে আমরা সবসময় বলে থাকি ছেলে মেয়েদেরকে ফিল আপ করার আগে সবার আগে ভালোভাবে তুমি সেট কোড আর রোল নাম্বারটা ফিল আপ করবা। এটা খুব গুরুত্বপূর্ণ। তো ধরো ও গিয়ে আগে প্রশ্ন দেখে দাগানো শুরু করে, তো অনেক ক্ষেত্রে সে সেট করে ফিল আপ করে না। হয়তো বা দেখা গেছে স্যার ওই আমার ফর্মটা ফিল আপ সাইন করার সময় স্যার সাইন করলো, স্যারও খেয়াল করলো না। দেখো, তুমি চাকরি না পেলে স্যারের দরকার কি? স্যারের কোনো রেসপন্সিবিলিটি আছে? তো মানুষ কেন ভর্তি হয় জানো? মানুষকে এই গাইডলাইন গুলো দেওয়ার জন্য। দেখবা বিসিএস পরীক্ষার আমাদের মুকুল স্যার কিন্তু খুব সুন্দর একটা গাইডলাইন দিছিলেন পরীক্ষার আগে। তোমরা আমাদের ভিডিও দেখবো, এখানে স্যার কিভাবে পরীক্ষা দেয়, কিভাবে পরীক্ষা দিতে হয়, সেগুলোর ব্যাপারে স্যার কিন্তু বলছেন। তো এই জিনিসগুলো কেন বলছেন? কারণ হচ্ছে অনেক কিছু মানুষ ভুলে যায়, যখন আরেকজন থেকে শোনে তখন মানুষের আগ্রহ হয়। তারপরে ধরো আমরা অনেক স্টুডেন্টকে অনেক সময় পড়ার সময় বলি যে বাবা, তোমার পার্সোনাল লাইফটা এভাবে ঠিক করো, তোমরা এভাবে স্ট্রেস নিবা না, এখানে এইভাবে পড়বা, এভাবে পড়লে ভালো করবা। ওদের এগুলো দেখবা ভালো লাগে না। এ তোমাদের মধ্যেও আছে, অনেকে দেখবা ভালো লাগবে না। এরা কোনো কথাই শুনতে চায় না। এরা হইলো শুধু আসবে, পড়বে, দেখবে, চলে যাবে। এটা হলো এদের কথা। মানে আপনি একটা ভাইবা নিয়ে কথা বলতে পারবেন না, একটা নতুন জবের সার্কুলার আসলে সেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন না। ঠিক আছে? তো এই জন্য আমি ইদানিং বলিও না এগুলো নিয়ে, দেখি তো আমি মাঝে মাঝে দেখি। ঠিক আছে? তো তোমাদের কাছে কি মনে হয়, তোমরা কেউ এখানে যারা আছো তারা কি ভাইবা দিবা না? তো ভাইবা নিয়ে কি 1-2টা কথা বলার দরকার আছে না? তোমরা কি অনেকে পড়াশোনার সমস্যায় ভোগো না? 2-1টা কথা কি তোমাদের শোনার দরকার আছে না? নাহলে তুমি কেমনে কি করবা? এই যে আজকে আর আগের ব্যাচে তোমার একটা বিসিএস এর ক্লাস নিলাম, প্রায় 250-এর উপরে স্টুডেন্ট ছিল। তো ওখানে এক মহিলা, একটা মেয়ে আমাকে প্রশ্ন করছে একটা, যে স্যার ফ্যামিলি লাইফ এবং পড়াশোনা দুটো ব্যালেন্স করতে গিয়ে আমার একটু কষ্ট হয় স্যার, আমাকে যদি একটু গাইডলাইন দিতেন। তো দেখো এই প্রশ্নটা কত সুন্দর। সে বলছে স্যার আমি ফ্যামিলি লাইফ, সংসার জীবন আর পড়া চালাইতে গিয়ে আমার খুব কষ্ট হয় স্যার, আপনি একটু গাইডলাইন দেন স্যার, আমি কিভাবে পড়তে পারি যাতে আমার স্বপ্নটা পূরণ হয়। তো আমার কাছে প্রশ্নটা খুবই ভালো লাগছে। দেখো, খুব সুন্দর একটা জিনিস। তোমরা কি জানো পৃথিবীতে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ট্রেনিং হয় বর্তমানে? তোমরা ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখো, এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স ট্রেনিংটা পৃথিবীব্যাপী খুব সমাদৃত। এবং সরকারি চাকরি, বেসরকারি চাকরি, বিভিন্ন জায়গায় এইটা দেওয়া হয়। কারণ তোমার যদি না, এখানে দেখা যাচ্ছে না, খেয়াল করো তুমি। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? ভিডিওতে একটু সমস্যা, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? ওইদিকে দেখো তো, ওই স্যারেরও প্রবলেম হচ্ছে, দেখো তো।
ইন্টারনেটে একটু প্রবলেম হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমাকে, কথা শুনতে পাচ্ছ? ফাইন, আমাদের নেটে একটু সমস্যা ছিল। তো দেখো এই প্রশ্নটা কিন্তু কত সুন্দর একটা প্রশ্ন করছে সে, প্রশ্নটা খুব সিম্পল। তো প্রশ্নটার উত্তরটা আমি তাকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম যে অনেকে বলতেছে যে অথচ দেখো এটা কিন্তু একটা সমস্যা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। অনেকে বলে স্যার আমি পড়া মনে রাখতে পারি না, তা আমি কিভাবে পড়া পড়তে পারি? এটাও কিন্তু একটা সমস্যা, যে আসলে সে কিভাবে মনে রাখতে পারে। মানুষ শুধুমাত্র কোচিং সেন্টারে সাথে পড়লাম আর ভর্তি হলাম এই জন্য টিচারের কাছে আসে না, মানুষ টিচারের কাছে আসে একটা ভালো গাইডলাইনের জন্য। স্যার যাতে আমাকে একটা ভালো গাইডলাইন দেয়, যাতে ওই পড়াগুলো আমি পারি। তোমাদের কি মনে হয় আমি ভুল বললাম? সো এই জন্য যে শিক্ষক, যে স্যাররাই ক্লাস নেবেন, ওনারা যে গাইডলাইন গুলো দিবেন ওগুলো শোনার চেষ্টা করেন, ওগুলো আপনাদের জন্য কাজে লাগবে। জাতীয় সঙ্গীতে আসো। আমাদের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সোনার বাংলা কবিতার 10 চরণ কে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে, তার সোনার বাংলা কবিতার। তো জাতীয় রাষ্ট্রীয় যে কোনো অনুষ্ঠানে প্রথম 4 চরণ বাজানো হয়, প্রথম 4 চরণ বাজানো হয়। এবং আমরা জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদক বলা হয় সৈয়দ আলী আহসানকে, সৈয়দ আলী আহসান। রণসঙ্গীত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনি রণসঙ্গীতটা যে পত্রিকায় প্রকাশিত হয় সেটা হলো শিখা পত্রিকায়। এই প্রশ্নটা কিন্তু বহুবার বিভিন্ন পরীক্ষায় আসছে, দেখো তো কোন পত্রিকায়? শিখা পত্রিকায়। ক্লিয়ার কিনা? এবং উৎসব অনুষ্ঠানে রণসঙ্গীতের 21 চরণ বাজানো হয়, 21 চরণ। ঠিক আছে স্যার, এটা 21 চরণ। ক্লাস শেষ আমার 12টা পর্যন্ত, 21 চরণ বা লাইন বাজানো হয়। ক্লিয়ার কিনা? ওকে। আচ্ছা, এইবার আসো আমরা কয়েকটা দেখি একটু। আমরা এই জায়গাটা একটু দেখি। আহ দাঁড়াও, এইটা একটু দেখি। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? কেউ বলতে পারবা? এসিটা একটু ঠিক করে দাও তো। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় বলো তো? 17 জানুয়ারি 1972। ওকে। এরপরে দেখো জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? এটা হয়তো অনেকে পারবে না, এটা আমি বলে দেই। 10:6। 10:6। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা রয়েছে? পড়াইছি আজকে। কতটি তারকা? সফটওয়্যার ক্লাস নেওয়া শেষ? শুধু আমি আছি। 4টা। গেটের চাবি রেখেও কারো কাছে। জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে বলো তো এটা? বাংলার প্রকৃতির কথা। এবার আসো বাংলাদেশের নদ নদী। বাংলাদেশের নদ নদী, দেখো ভারত থেকে আমাদের দেশে 54টা নদী আসছে। ভারতের থেকে আমাদের দেশে 54টা নদী আসছে। মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে 3টা নদী। নদ নদী নিয়ে প্রশ্ন আসে কিন্তু। কেমন? নদী গবেষণা ইনস্টিটিউট 1977 সালে হয়, এবং নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে। কোন জায়গায়? ফরিদপুরে। ক্লিয়ার কিনা? সুরমা, পদ্মা, যমুনা, মেঘনা এগুলো হলো আমাদের প্রধানতম নদী। তাহলে ভারত থেকে আমাদের কয়টা নদী আসছে? 54। আর মায়ানমার থেকে প্রবেশ করছে কয়টা নদী? 3টা নদী। এগুলা তোমরা মুখস্থ করবা, এগুলা শীট থেকে বই থেকে মুখস্থ করবা, স্ক্রিনশট দিয়ে নাও, এগুলা পড়ায় লাভ হবে না। দৈর্ঘ্য পড়ার দরকার নাই, শুধু উৎপত্তিস্থল আর প্রবেশস্থল পড়বা। দৈর্ঘ্য পড়ার দরকার নাই, শুধু উৎপত্তিস্থল আর প্রবেশস্থলটা পড়বা। ক্লিয়ার কিনা? একটা স্ক্রিনশট দাও। আমি সরে দাঁড়ালাম যাতে তোমরা স্ক্রিনশট দিতে পারো, একটা স্ক্রিনশট দাও। এবার বলো বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় বলো? বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? দেখি পারো কিনা সবাই। ভেরি গুড, ফরিদপুরে। মাশাল্লাহ। এবার বলো বাংলাদেশের কোথায় সুরমা কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা ধারণ করেছে? নদ নদীর মিলনস্থানটা আমরা দিয়ে দিয়েছি আমাদের বইতে, ওইটা পরীক্ষায় আসে।
ওইটা ভালো মতো পড়বা আজমিরিগঞ্জে। ক্লিয়ার? আজমিরিগঞ্জে নদ নদী সুরমা ও কুশিয়ারা কোথায় মিলিত হয় মেঘনা ধারণ ধারণ করে? আজমিরিগঞ্জ। আচ্ছা, পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়? এটা তো পারার কথা, এটা খুব কমন একটা প্রশ্ন। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়? বিদ্যাবাড়ি থেকে সাধারণ জ্ঞান বই কিনতে পারবো, পারবা? এই যে 11 থেকে 20তম গ্রেডের বইগুলা গোয়ালন্দে। আচ্ছা, ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? এটা পারবা? দেখি এটা পারো কিনা। এটা তো অনেকে ভুল উত্তর দিচ্ছ। ধলেশ্বরী নদীর শাখা নদী ধরলা। আচ্ছা, ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? এটা পারার কথা, এটা আসে পরীক্ষায়, এটা পারার কথা। কৈলাস শৃঙ্গ। আচ্ছা, নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর এগুলা ভাই সবসময় পরীক্ষা আসে, এগুলো একটু মুখস্থ রাখতে হয়। যেমন ধরো বগুড়া, বগুড়া শহর করতোয়া নদীর তীরে। মস্তানগড় করতোয়া, শীতলক্ষ্যা নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ঘোড়াশাল সার কারখানা, বুড়িগঙ্গাতে সদরঘাট, এটা আমরা সারা জীবন জানি। ঠিক আছে? কুশিয়ারা, ফেঞ্চুগঞ্জ, আজমিরিগঞ্জ, কেমন? এগুলো কিন্তু আসে পরীক্ষা, যে বিভিন্ন শহর কোন নদীর তীরে অবস্থিত, বিভিন্ন শহর কোন নদীর তীরে, এগুলো কিন্তু পরীক্ষায় সবসময় কি প্রশ্ন আসে। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? বলো, টেকনাফ কোন নদীর তীরে? টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ নদীর তীরে অবস্থিত টেকনাফ, নাফ নদীর তীরে, ভেরি গুড, মাশাল্লাহ। আচ্ছা, মস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত? এই মাত্র পড়াইছি, মস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে, করতোয়া নদীর তীরে, ভেরি গুড। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা, হোয়াংহো, শীতলক্ষ্যা, সিন্ধু। বাকল্যান্ড বাঁধ, এটাও অনেকে পারতেছে, এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ভেরি গুড। ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত? ধানসিঁড়ি, নামটা কি সুন্দর দেখছো, ধানসিঁড়ি নদী। ধানসিঁড়ি নদী কোন নদীর তীরে অবস্থিত? ধানসিঁড়ি নদী ঝালকাঠি নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার কিনা? ওকে। হাওর, বিল বা হ্রদ, হাওর বলতে কি বুঝি? আমরা অনেকে মনে করি বিল বলতে কি বুঝি, যেটা হলো অনেক মিঠা পানির মাছের প্রধান উৎস, যেটা একটা বিশাল জলাধার, যেখানে বহুদিন ধরে পানি সংরক্ষিত থাকে বা বছরের পর বছর পানি সংরক্ষিত থাকে, এটাকে হাওর বা বিল বলে। বাংলাদেশের বৃহত্তম বিল হইল চলন বিল। চলন বিলের মধ্যে দিয়ে একটা নদী চলে গেছে, এটা না মাত্রাই নদী। মিঠা পানির মাছের প্রধান উৎস চলন বিল। পশ্চিমা বাহিনীর নদী বলা হয় ডাকাতিয়া বিলকে, কারণ হচ্ছে এই নদী দিয়ে তোমার হচ্ছে পাকিস্তানিরা এই নদী দিয়ে আসছিল, এই জন্য এটাকে ডাকাতিয়া বিল বলে। ভবদহ বিল যশোরে, একটু স্ক্রিনশট দাও, এটা পরীক্ষা ইম্পর্টেন্ট। রূপালী, আমার তোমার কমেন্ট দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে। ক্লিয়ার কিনা? একটা স্ক্রিনশট দাও। ঠিক আছে? চাকরির পরীক্ষার জন্য ধৈর্য লাগে রে ভাই, অনেক ধৈর্য লাগে। চাকরির পড়াশোনার জন্য ধৈর্য লাগে। বুঝতে পারছো? একাডেমিক লাইফে যা পড়ালেখা করছি আমরা, অনেক সময় বিভিন্ন জনের অ্যাসাইনমেন্ট নিয়ে এর থেকে ওর থেকে দেখে করছি। চাকরির পরীক্ষা ওই জিনিসটা না, চাকরির পরীক্ষা ধৈর্য লাগবে। সব প্রায় দুর্বলতা আছে পৃথিবীতে, চাকরির পরীক্ষায় অনেকের অনেক দুর্বলতা থাকবে, কিন্তু ধৈর্য সহকারে যদি পড়ো তাহলে ইনশাল্লাহ পারবা, একটু ধৈর্য রাখবা ভাই। টাঙ্গুয়ার হাওর কোথায়? সিলেটে। দেখবা টাঙ্গুয়ার হাওর খুব সুন্দর জায়গা। হাওর অঞ্চলের মাছ খেয়ে দেখো, হাওরের মাছ খুব দারুণ একটা জিনিস, হাওরের মাছ খুব ভালো লাগবে, দেখবা ফ্রেশ তাজা মাছ খুব ভালো লাগে। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর, শীতকালে প্রচুর পরিমাণে এখানে পাখি আসে। ঠিক আছে? শীতকালে এখানে প্রচুর পরিমাণে পাখি আসে। কোনটি রামসার সাইট? এটা পারবা? কোনটি রামসার সাইট? পারবা এটা? টাঙ্গুয়ার হাওর। ভবদহ বিল কোন জেলায় অবস্থিত? ভবদহ বিল কোন জেলায় অবস্থিত? ভবদহ বিল কোন জেলায় অবস্থিত? যশোর জেলায়। আচ্ছা, এটা বলো, ঐতিহ্যবাহী হাকালুকি হাওর বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? বলো। বলো দেখি পারো কিনা।
দেখি পারো কিনা সবাই। এটাতে একটু টাইম দিলাম আমি। এটা হলো সিলেট ও মৌলভীবাজার। হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তম হাওর। বঙ্গোপসাগর ও সমুদ্র সৈকত, এটা পড়াইছি আমরা। সমুদ্র সৈকতের দৈর্ঘ্য, বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত বাংলাদেশের সমুদ্র সৈকত 120 কিলোমিটার। কোনো জায়গায় পাবো 150, কোনো জায়গায় পাবো 155। আন্তর্জাতিকভাবে স্বীকৃত 120 কিলোমিটার, জন্য 120 দিব আমরা। পর্যটনের রাজধানী বলা হয় কক্সবাজারকে। বাংলাদেশের সমুদ্র সীমার দৈর্ঘ্য 711 কিলোমিটার। আরেকটা জিনিস লিখে রাখো, দেখি আরেকটা জিনিস সবাই লিখে রাখো। সোয়াচ অফ নো গ্রাউন্ড বলা হয় বঙ্গোপসাগরকে। সোয়াচ অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম জায়গা, লিখে রাখো। সোয়াচ অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম, লিখে রাখো। সোয়াচ অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম। সোয়াচ অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের সবচাইতে গভীরতম জায়গার নাম, সোয়াচ অফ নো গ্রাউন্ড। হ্যাঁ, এটা হইলো, যেমন পৃথিবীতে অনেক জায়গা আছে, যেমন ধরো আমরা যদি তোমার প্রশান্ত মহাসাগর বলি, প্রশান্ত মহাসাগরের একটা গভীরতম জায়গা আছে, এটা হলো মারিয়ানা ট্রেঞ্চ। পুকুরের যেরকম মাঝখানটা অনেক গভীর, বঙ্গোপসাগরের সবচেয়ে গভীর জায়গা হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা হলো তোমার এটাকে কি বলে, মারিয়ানা ট্রেঞ্চ। ঠিক আছে স্যার, নদ নদী নিয়ে ডিটেলস ক্লাস নিলে ভালো হয়। আর কি ডিটেলস ক্লাস নিব বলো? ম্যাপ দিয়ে পড়াবো, ওইটা এখন আর দরকার নেই, অত ডিটেলস দেওয়ার লাগবে না। তোমার পরীক্ষা যতটুকু লাগে অতটুকু পড়লেই হবে। যেমন একটা প্রশ্ন করতে পারো যে স্যার, নদ এবং নদীর মধ্যে পার্থক্য কি? নদ এবং নদীর মধ্যে কোনো পার্থক্য নাই। নদ হইলো পুংলিঙ্গ, নদী হইলো স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, যতটুকু পরীক্ষা লাগে অতটুকুই। যেমন বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কি? কর্ণফুলী। কেমন, এখন দীর্ঘ সবচেয়ে বড় নদী ইসামতিকে বলা হয়। আসলে বড় নদী হলো মেঘনা নদী। 2011 সালে তোমার হচ্ছে মেঘনাকে সবচেয়ে বৃহত্তম নদী বলছে, বাট এখন আমরা ইসামতি বলতেছি। এখন কেন জানো? নদ নদীর দৈর্ঘ্যতা কন্টিনিউয়াসলি সরকার পরিবর্তন হয়, নদীর একুল ভাঙে ওই কুল গড়ে, এরকম একটা কথা আছে না? তো সেই জন্য নদ নদীর দৈর্ঘ্যটাকে সরকার সবসময় মাপার মধ্যে রাখে। কয়েক বছর পর পর সরকার মাপে। আবার দেখবা কয়েকদিন আগে সরকার বলছিল পদ্মা নদী নাকি সবচেয়ে বড় নদী। তার মানে এটা নিয়ে কিন্তু এখনো প্রবলেমটা সলভ হয় নাই। এই জন্য স্টুডেন্টরা কিন্তু কনফিউশনে থাকে, অপশনে মেঘনা দিবে, পদ্মা দিবে না ইসামতি দিবে, এটা নিয়ে কিন্তু স্টুডেন্টরা খুব কনফিউজ থাকে। তো এটার প্রবলেমটা সলভ হবে। নদী গবেষণা ইনস্টিটিউটের একটা রিপোর্ট এখনো তারা পাবলিশ করে নাই, পাবলিশ করলে এটা কি হবে, আহ, তোমার হচ্ছে বের হবে। এখন তুমি বলতে পারো যে স্যার, অপশনে যদি ইসামতি পদ্মা থাকে আমরা কোনটা দিব? দুইটা থাকলে পদ্মা দিবা, পদ্মা না থাকলে ইসামতি দিবা। ক্লিয়ার কিনা? পদ্মা ইসামতি দুইটাই নাই, মেঘনা দিবা। তো এইগুলা কিছু কিছু কনফিউশন সাধারণ জ্ঞানে থাকবে, এগুলাকে আমাদেরকে মেনে নিয়ে কি করতে হবে, আগাইতে হবে। ক্লিয়ার কিনা? কিছু কিছু কনফিউশন থাকবে, এগুলাকে মেনে নিয়ে আগাইতে হবে। সোয়াচ অফ নো গ্রাউন্ডের মানে কি বলো? সোয়াচ অফ নো গ্রাউন্ডের মানে কি? বঙ্গোপসাগরের একটি খাদের নাম। মাশাল্লাহ, ভেরি গুড, সবাই পারছো। আচ্ছা, কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরেকটি আকর্ষণীয় পর্যটন সমুদ্র সৈকতের নাম বলো। সাগর কন্যা বলা হয়, সাগর কন্যা বলা হয়। এক্সিলেন্ট, ভেরি গুড, সবাই পারতেছো। সাগর কন্যা, পটুয়াখালী, কুয়াকাটা, সূর্য উদয় এবং সূর্য অস্ত দুইটাই দেখা যায়, 18 কিলোমিটার। সাগর কন্যা বলা হয়, এটা তো মাত্রই বললাম, সবাই পারবা। পটুয়াখালীকে সাগর কন্যা বলা হয়। ক্লিয়ার কিনা? এটা তো মাত্রই বললাম, সবাই পারবা এটা। ওকে। বাংলাদেশের দ্বীপ ও চর সমূহ, বদ্বীপ আমি আজকে বুঝাইছি ক্লাসের শুরুতে, এটা দিয়ে আর বোঝানোর কিছু নাই। বৃহত্তম বদ্বীপ হলো কি? সুন্দরবন। নিঝুম দ্বীপের অবস্থান কোথায়? নোয়াখালীতে। মহেশখালী দ্বীপে আদিনাথ মন্দির আছে। দ্বীপে পাহাড় আছে, পাহাড়ের উপর আদিনাথ মন্দির রয়েছে, এটাও বলেছি। একটু স্ক্রিনশট দাও এটা, এটা একটু স্ক্রিনশট দাও। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা জেলা। বৃহত্তম দ্বীপ জেলা হচ্ছে ভোলা জেলা। ভোলা জেলার আরেকটা নাম কি জানো? শাহবাজপুর দ্বীপ বলা হইতো। আর বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ। একমাত্র প্রবাল দ্বীপ বলা হয় কাকে? সেন্ট মার্টিন দ্বীপকে। এটা টেকনাফ সমুদ্র সৈকত থেকে 48 কিলোমিটার দূরে সেন্ট মার্টিন। কেউ গেছো সেন্ট মার্টিন দ্বীপে তোমাদের মধ্যে? আচ্ছা, যে দ্বীপে বাতিঘর আছে কুতুবদিয়া। বাতিঘর মানে কি জানো? আগের দিনে জাহাজ যাতে বলতে পারে এখানে একটা তোমার হচ্ছে
ওই কুল আছে, এই জন্য বাতিঘর ছিল, তো সে বাতিঘর আছে এখনো, সেটাকে কুতুবদিয়া বাতিঘর বলে। সবচেয়ে প্রাচীন বাতিঘরও এই কুতুবদিয়াতে অবস্থিত। কুতুবদিয়া হলো কক্সবাজার জেলায়। কোন জেলায়? কক্সবাজার জেলায়। এগুলা ভাই মুখস্থ করতে হবে, এগুলা কোনো লাভ নাই বইলা। যেমন ধরো মুহুরীর চর, পশুরাম ফেনী, চর আলেকজান্ডার, রামগতি, লক্ষ্মীপুর, এগুলো মুখস্থ করতে হবে, এখানে কিছু করার নাই। এগুলা কিছু কিছু জিনিস মুখস্থ করা ছাড়া উপায় নেই। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ, নিউমুর বা পূর্বাশা দ্বীপ বলা হয়তো। এই দ্বীপটা ডুবে গেছে। হ্যাঁ। ভাসানচর কোন জেলায় অবস্থিত? ভাসানচর, এটা তো পারা উচিত। ভাসানচর কোন জেলায় অবস্থিত, দেখি পারো কিনা। নোয়াখালী জেলায় ভাসানচর অবস্থিত। ওকে। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র? দেখি পারো কিনা। মহেশখালী দ্বীপ পাহাড় বিশিষ্ট দ্বীপ। কেমন? দুবলার চর কোথায় অবস্থিত? দুবলার চর সেন্ট মার্টিন দ্বীপ, সুন্দরবনে, ভোলায়, কক্সবাজারে। দুবলার চর শুটকি মাছের জন্য খুব বিখ্যাত দুবলার চর, সুন্দরবনের দক্ষিণ উপকূলে। ঠিক আছে, ওকে। আচ্ছা। পাহাড় পর্বত উপত্যকা জলপ্রপাত ঝর্ণা, পাহাড় পর্বতের পার্থক্য বুঝাইছি, উপত্যকাটা বলি নাই। দুই পাহাড়ের মাঝখানে, দুইটা পাহাড় আছে, হ্যাঁ, দুইটা পাহাড়ের মাঝখানে যাই থাকবে তাকে উপত্যকা বলে। দুই পাহাড়ের মাঝখানে ভূমি, নদী যাই থাকুক তাকে উপপ্রপাত বলে। অনেকে বলে স্যার, ঝর্ণা আর জলপ্রপাতের মধ্যে পার্থক্য কি? অনেকে এই প্রশ্নটা করে যে স্যার, ঝর্ণাতে হচ্ছে পানি খুব আস্তে পড়ে, আর জলপ্রপাতে পানি পাতনের পরিমাণ অনেক বেশি, অনেক জোরে পানি কি জলপ্রপাতে পড়ে। যেমন বাংলাদেশের পাহাড়ের মধ্যে দেখো, ইউরেনিয়াম পাওয়া যায় কুলাউড়া পাহাড়ে, চিম্বুক পাহাড়কে বাংলাদেশের দার্জিলিং বলা হয়, খুব সুন্দর চিম্বুক পাহাড়ে। এবং চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের একটা তীর্থস্থান। ক্লিয়ার কিনা? জলপ্রপাত দেখো, মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজারে, সেটাকে শীতল পানির জলপ্রপাত আছে কক্সবাজারের হিমছড়িতে। তারপরে বাংলাদেশের একমাত্র গরম পানির ঝর্ণা আছে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। এই প্রশ্নটা এভাবে আসে, বাংলাদেশের বিখ্যাত মাধবকুণ্ড জলপ্রপাত কোথায়? মৌলভীবাজার জেলায়। শীতল পানির জলপ্রপাত কোথায়, ঝর্ণা কোথায়? কক্সবাজারের হিমছড়িতে। গরম পানির ঝর্ণা কোথায়? চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে। চন্দ্রনাথ পাহাড়ে আমি গেছি, খুব সুন্দর তীর্থস্থান, তুমি দেখে এসো। রিজুক জলপ্রপাত কোথায়? বান্দরবনের রুমায়, তবে উঠতে কষ্ট হয়, উঠতে কষ্ট হয়। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকাকে কি বলে? ভেঙ্গি ভ্যালি। এটা অনেকে পারবো না, তাই আমি বলে দিলাম, এটাকে কি বলা হয়? ভেঙ্গি ভ্যালি। ওকে। বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত? 2050 ফুট। 2050 ফুট। ওকে। এবার এটা তোমরা বলো, গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ জেলায়। আচ্ছা। টিচার্স ওয়ার্ক, এইটা করার আগে তোমাদের সাথে একটু কথা বলি, কয়েকজনের সাথে কথা বলে টিচার্স ওয়ার্কটা করবো। দেখি কয়েকজনের সাথে কথা বলি তো একটু, যারা হাত উঠেছো তাদের মধ্যে। সৌরভের সাথে কথা বলি একটু। সৌরভ বলো। সৌরভ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম, ভালো আছো তুমি? সৌরভ কোথেকে ক্লাস জি করছো ভাই? স্যার আছি। স্যার আমি ঠাকুরগাঁও থেকে ক্লাস করছি। হ্যাঁ সৌরভ বলো, কি বলতে চাচ্ছো? আচ্ছা স্যার, তখন যে বিষয়টা ছিল যে আমরা যে হচ্ছে আসলে যে রাজ্য বলছি ভারতের, এটা হচ্ছে বাংলাদেশের হিসাবে কি আসলে ডিভিশন হয় নাকি জেলা হয়? কোথায়, মানে আরেক ভারতেরটা? আমরা হচ্ছে যে ভারতের যে 7টা অঙ্গরাজ্য শুনলাম, তো এই রাজ্য বা প্রদেশগুলো বাংলাদেশের হিসেবে কি ডিভিশন হয় নাকি আপনার জেলা হিসেবে? ভারতের আমাদের দেশের সাথে 7টা রাজ্য, 15টা জেলা অবস্থিত ভারতের। ভারতের 7টা রাজ্য, সরি 5টা রাজ্য আমাদের সাথে, 15টা জেলা ওদের, আমাদের ওদের রাজ্যের ভিতরে জেলাও আছে। বুঝছো? আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা বিষয় ছিল, আপনি যে হচ্ছে ওই যে অর্থনৈতিক অঞ্চল আর রাজনৈতিক সমুদ্র অঞ্চল, এটা একটু আবার যদি ক্লিয়ার করে দিতেন। এটা হলো ধরো তোমার আমাদের উপকূল, উপকূল থেকে এতটুকু জায়গা হলো 12 নটিক্যাল মাইল। কোন দেশের জাহাজ ঢুকতে আমাদের অনুমতি লাগবে, বের হইতে আমাদের অনুমতি লাগবে। এখানে মাছ টাছ যা আছে সব আমার, এখানে আমরা সামরিক মহড়া চালাইতে পারবো, এখানে আমরা যা ইচ্ছা সবকিছু করতে পারবো।
এখানে আমরা রাজনৈতিক আন্দোলন করতে পারবো, এটাকে 12 নটিক্যাল মাইল বলে। এটাকে রাজনৈতিক সমুদ্র সীমা বলে। অর্থনৈতিক্যাল মানে হলো এই 200 নটিক্যাল মাইল। এই 200 নটিক্যাল মাইলের মধ্যে যে কোনো দেশে জাহাজ চলাচল করতে পারবে, কিন্তু অর্থনীতি পানি দিয়ে মানুষের আর কি হবে, এটা তো জানো। এখানে যদি কেউ তেল গ্যাস ধরতে যায়, উঠাতে যায়, সে পারবে না, তখন আমরা অ্যাকশন নিতে পারবো। এখানে যদি তোমার হচ্ছে কেউ এখানে ওই যে কি বলে, ওই যে মুক্তা মুক্তা, তারপরে হলো মানে এখান থেকে যা কিছু আয় হবে সবকিছু আমাদের, টাকা আয় হবে, তার মানে বলতে পারো এই জায়গাটাও আমাদের, এটাকে অর্থনৈতিক সমুদ্র সীমা বলে। আর এরপরে যা বাকিটুকু আছে ওইটাকে মহিষোপান অঞ্চল বলে। ঠিক আছে? ক্লিয়ার স্যার কিনা? আরেকটা লাস্ট স্যার, তুমি সেটা হলো একটা যে একজন, ওই আমি একটু বলি, একজন একটা বা দুইটার বেশি প্রশ্ন করো না, কারণ এত প্রশ্নের উত্তর দিতে গেলে আমি বাকিদের সাথে কথা বলতে পারবো না। একটা বা দুইটা বেশি প্রশ্নের উত্তর আমি কিন্তু নিব না কারো থেকে, সবাইকে বলে দিলাম, কারণ তাহলে বাকিদের সাথে আমি কথা বলতে পারবো না। বুঝছো? বলো, লাস্ট বলো। লাস্ট হচ্ছে স্যার ওই যে ভূপ্রকৃতি যে ভাগ করেন, পাহাড়ি অঞ্চল, সোপান অঞ্চল, আর হচ্ছে প্লাবন সমভূমি, হুম। এই তিনটা জাস্ট হালকা করে যদি একটু ব্যাখ্যা দিতেন যে পাহাড়ি এলাকা তো সবাই, সোপান ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, পাহাড়ি এলাকা খুব ভালো করে বুঝো, প্লাবন সমভূমিও বুঝো, ওই যে নদীর পাশাপাশি যেটা সেটাকে নদীর পাশের এরিয়া প্লাবন সমভূমি বলে, আর মধুপুর, গড়, বরেন্দ্রভূমি এগুলো হলো তোমার সোপান অঞ্চল। ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা দেখি আমাদের শাহিন, শাহিন বলো ভাই, কেমন আছো তুমি শাহিন? সবাই একটার বেশি প্রশ্ন করবা না, বা যে কোনো কথা বললে একটা বলবো, কারণ তাহলে সবার সাথে আমি কথা বলতে পারবো না। বুঝছো? শাহিন বলো। আসসালামু আলাইকুম স্যার। আমি শাহিন, ভালো আছো ভাই তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি, ভালো আছি ভাই, বলো না। জি স্যার, আজকে আপনার ক্লাস আমার আজকেই প্রথম করা হলো, তো অনেক জি, ভালো লাগলো আপনার ক্লাস থ্যাংক করে। ইউ ভাই। ধন্য- ধন্যবাদ। থ্যাংক ইউ শাহিন, ভালো থাকো। আফরোজা খানম, আফরোজা খানম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আফরোজা বলো। স্যার আমার তখন হচ্ছে হ্যান্ড রাইজ করেছিলাম যে স্যার আমি কোনো কমেন্ট করতে পারতেছিলাম না, আপনি প্রশ্নগুলো করতেছেন বাট হচ্ছে আমি সবগুলোর উত্তর পারি কিন্তু আমি একটা হচ্ছে স্যার আমার কমেন্ট আচ্ছা শো তোমার করতেছিল না সেটিংসে এই জন্য। গিয়ে কমেন্ট সেকশনটা করা অফ আছে তোমার ওইখানে, জুমে গিয়ে সেটিংসে গিয়ে ওইটা ইয়ে ফার্স্ট করে করতে নাও। পারছিলাম স্যার, আমি শুরুতে করতে পারছিলাম যখন হচ্ছে স্যার আপনার নেট প্রবলেম করছিল, হ্যাঁ হ্যাঁ, তখন তারপরে থেকে স্যার করতে পারেন। ঠিক আছে। স্যার আপনার ক্লাস সত্যি স্যার অনেক ভালো লাগছে, আজকে থ্যাংক ইউ, ফার্স্ট টাইম আপনার ক্লাস। থ্যাংক ইউ জি ভাই। স্যার, ধন্যবাদ থ্যাংক স্যার। ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ইসমাইল, ইসমাইল ভাই কেমন আছো তুমি ভাই? কি অবস্থা ইসমাইল, শুনতে পাচ্ছো? ইসমাইল হোসেন, ইসমাইল হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইসমাইল ভালো আছো ভাই? তুমি কোথা থেকে ক্লাস করছো? আলহামদুলিল্লাহ, খুলনা থেকে স্যার। কোথেকে রে বাবা? খুলনা থেকে স্যার। খুলনা থেকে, হ্যাঁ বলো ইসমাইল বলো। স্যার আসলে সব থেকে আপনি যদি একটু বলে দিয়েছেন, আমরা বলছি কিন্তু কাজ হচ্ছে না, আমাদের পিডিএফ ফাইলগুলো না দিলে ক্লাসটা আচ্ছা কেমন আমি করবেন? কালকে অফিসে, কালকে আমার ক্লাস নাই, আমি ফোন দিয়ে ওদেরকে বলে দিব, অসুবিধা নেই, আমি তো ক্লাসে বললাম, আমি ওদেরকে বলে দিব না। শোনা যাচ্ছে না ইসমাইল, শোনা যাচ্ছে না রে ভাই। বলছি আমাদের আপনার এখানে যে কয়টা ক্লাস হয়েছে, কিন্তু আপনাদের ওই জায়গায় কি ইসমাইল বলছে আরেকটু কাছে নিয়ে কথা বলতে হবে, শোনা যাচ্ছে না তোমার কথা। স্যার? বলছি কি স্যার, ওই আপনাদের আমাদের যে কটা ক্লাস হয়েছে, এই হুম। ক্লাসগুলো অবশ্যই আমরা কম বুঝেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু আপনাদের ওই বই থেকে পড়লে বা ওই শিট থেকে পড়লে আমাদের একটু সুবিধা হবে, এই জন্য পিডিএফ গুলো যদি দেওয়া হয় কাইন্ডলি। ঠিক আমরা আছে আমি বলছি কিন্তু বলবো, দিচ্ছে তোমরাও না। সার্ভিসে বলো, আমি বলবো না। আর তোমাদের সাথে পিডিএফ দেওয়ার কমিটমেন্ট আছে কিনা এই ব্যাচের সাথে, সেটাও আমি কথা বলে নিব না। যদি তোমাদের সাথে অবশ্যই কমিটমেন্ট আছে স্যার, থেকে আমাকে থাকে তাইলে বলছে, ওরা হয়তো অবশ্যই বারবার দিবে। আজকে বলছে। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আচ্ছা দেখি আমাদের শাহিন কথা বলতে চাচ্ছে। শাহিন বলো। শাহিনুল ইসলাম, শাহিনুর ইসলাম শাহিন, শাহিনুর ইসলাম শাহিন। জি স্যার। হ্যাঁ শাহিন বলো ভাই, তুমি কি জানতে চাচ্ছো? তুমি অনেকক্ষণ আগে হাত উঠাইছিলা। স্যার আমাদের তো ভর্তির সময় বলা হয়েছিল যে আমাদের পিডিএফ দেয়া হবে, তো সেইটার ব্যাপারে একটু জানান। ও ওটার ব্যাপারে বলছি, যদি বলে থাকে তাহলে ওরা দিবে, আমি বলে দিব না তোমাদের পক্ষে, সমস্যা নাই। ঠিক আছে, ঠিক থ্যাংক আছে ইউ। স্যার। আচ্ছা দেখি তো আমাদের তাপস রয়, তাপস কেমন আছো তুমি? শুনতে পাচ্ছ? তাপস খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেছিল, আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম। কি অবস্থা তাপস বলো। জি স্যার, আপনি ভালো আছেন? আছি ভালো ভালো, আছি বলো স্যার, ভাই। আপনি ভালো আছেন স্যার? আছি, তুমি ভালো আছো ভাই? স্যার হ্যাঁ, জি স্যার। হুম। স্যার আমি ওই যে একটা 1 নটিক্যাল মাইল সমান যদি আর একটু বলতেন। 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিলোমিটার, এটা একদম ফিগারটা মুখস্থ করে রাখবা।
এটা হলো না, এটা তোমার তো হচ্ছে সমুদ্রে আমরা রাস্তা মাপি কিলোমিটারে মাইলে, আর সমুদ্রটাকে নটিক্যাল। ধরো তুমি কোন একটা জাহাজে উঠলা, অথবা তুমি একটা নৌযানে উঠলা, জিজ্ঞেস করবো, ওদেরকে জিজ্ঞেস করলে ওরা তোমাকে কোনো উত্তর কিলোমিটারে দিবে না, বলবে এত নটিক্যাল। হ্যাঁ, ধরো 20 নটিক্যাল বললো, তার সাথে তুমি 1.852 গুণ দিলে তুমি বেড়ে যাবা। 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিলোমিটার। ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, তারপরে দেখি আমাদের আমিনুল হাত উঠাইছে, আমিনুল ইসলাম। স্যার স্যার জেলা, আসসালামু আলাইকুম। একটু জেলা 32টা বলবেন। আমি তোমার প্রশ্ন বুঝি নাই, প্রিয়তীশ দত্ত, প্রশ্নটা আমি বুঝি নাই তোমার। হ্যাঁ বলো ভাই। স্যার ভালো আছেন? আছি, তুমি ভালো আছো ভাই? বলো তো কোথা থেকে হ্যাঁ ক্লাস করছো? স্যার, খুলনা থেকে ক্লাস করতেছি স্যার। মূল বিষয় হচ্ছে কি স্যার, পড়া মনে থাকতেছে না। এই পড়া মনে রাখার বিষয়ে যদি একটু বলতেন কিছু স্যার। পড়া প্রথম যেটা হলো, আসলে আমাদের যেটা মেইন প্রবলেম হয়, আমাকে 1 মিনিট সময় দাও, আমার মা ফোন দিয়েছে বাসা থেকে, 1টা মিনিট সময় দাও। আচ্ছা, তো যেটা হলো পড়া মনে রাখার, আসলে প্রথম যেটা হচ্ছে পড়া কেন মনে থাকে না, এটার একটা বিষয় আমি তোমাদেরকে বলি। এটা নিয়ে আরেকটু লম্বা কোনো একটা ক্লাসে আমাকে তোমরা শুরুতে একটু মনে করাই দিও, তাহলে আমি অনেক বিস্তারিত কথা কিছু বলতে পারবো, কারণ এখন সময় কম, তো এখন সবার শেষ দিকে ধৈর্যও কম, তখন ওইটা বললে ইফেক্টিভ হবে। শর্টে যদি আমি বলি, তুমি পড়া মনে রাখে থাকে না মানুষের অনেকগুলো কারণে। প্রথম যেটা দেখবা, তুমি যদি কখনো খুব স্ট্রেসফুল সিচুয়েশনে থাকো, মানসিক একটা অশান্তি বা স্ট্রেসের মধ্যে থাকো, তখন তোমার যে কোনো পড়া মনে থাকবে না, নাম্বার ওয়ান। এবং আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, তুমি কোনো কিছু পারো না, তোমার দ্বারা কোনো কিছু হবে না, এই মানসিক ভয়টা তোমার মধ্যে থেকে সরাই ফেলতে হবে। এই মেন্টাল ভয়টার কারণে মানুষের মনে থাকে না। আরেকটা হচ্ছে, ছোটবেলা থেকে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সিভিয়ার দুর্বলতা থাকে, ইংরেজি, ম্যাথ, বাংলা, এটা আমি পারবো না, আমার দ্বারা হবে না, কেন জানি, মানে সবার মধ্যে একটা হতাশা ছড়ায় দেওয়ার অভ্যাস থাকে। এই জিনিসগুলা পড়া মনে না থাকার আরেকটা অন্যতম কারণ। কারণ তুমি যদি শুরুতে মনে করো যে আমি সাধারণ জ্ঞানের প্রত্যেকটা লাইন মনে রাখবো, মুখস্থ রাখবো, আমাকে সব মনে রাখতে হবে, তাইলে তোমার দ্বারা হবে না। তোমাকে সবসময় পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকতে হবে, যে এই জিনিসটা আমি পারবো, এই জিনিসটা আমার দ্বারা হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, নাম্বার ওয়ান। নাম্বার সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তোমাদের লাইফস্টাইল ভালো না ম্যাক্সিমামেরই, এবং এটা তোমাদের অন্যতম একটা কারণ। কারণ তোমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব ভয়াবহ তোমাদের। যেমন ধরো তোমরা, যেমন আজকের কথাই বলি, আমার নিজের, আমি রাত্রে, আমি তো পড়াই, আমি 12টা 1টার দিকে যাই ঘুমাবো। বাট নিয়ম হচ্ছে যে যে স্টুডেন্ট হয় সে অ্যাটলিস্ট 6 ঘন্টা তার ঘুমাইতে হবে। কারণ তুমি দেখবা, মানুষের যদি 6 ঘন্টা সে ঘুমায়, এবং রাত্রে স্ক্রিন টাইম, তোমরা ঘুমানোর আধা ঘন্টা আগে মোবাইল ব্যবহার করবে না, মোবাইলটাকে দূরে রেখে দিবা মাথা থেকে। সো আধা ঘন্টা আগে, 6 ঘন্টা যদি তুমি ঘুমাও, 6 আওয়ার্স তুমি যদি ঘুমাও, তাহলে তোমার ব্রেনটা সতেজ হবে এবং তোমার পড়া মনে থাকবে। আমি চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে, তোমরা অ্যাটলিস্ট 15 দিন 6 ঘন্টা করে ঘুমাবা, অ্যাটলিস্ট 6 ঘন্টা একই টাইমে। সেটা যদি 10টায় ঘুমাও তাহলে 6 ঘন্টা, 12টায় ঘুমালে 6 ঘন্টা, 6 ঘন্টা অ্যাটলিস্ট ঘুমাবা, দেখবা তোমাদের পড়া এবং স্ট্রেস ভালো থাকবে। এবং এটা হলো মনে রাখার অন্যতম একটা কৌশল। তো আমি অনেকগুলো কৌশল আছে, এগুলা প্রুভড কৌশল, এগুলা নিয়ে ট্রেনিংও নেই আমরা। সো দুইটা জিনিস আমি তোমাদেরকে বলি, একটা হলো অ্যাটলিস্ট 6 আওয়ার্স ঘুমাবা, সেকেন্ড হচ্ছে তুমি কোনো কিছু পারবা না, এই জিনিসটা তোমরা মনে রাখবা। তার নাম্বার থার্ড বিষয়টা, এটা আমি বিসিএস এর স্টুডেন্টদেরকে বেশি বলি, যেহেতু ওদের প্রিপারেশনটা অনেক লং টাইম থাকে। সেটা হচ্ছে, দেখো পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো মানুষের সাথে সমস্যা, প্রবলেম, এই জিনিসগুলো থেকে থাকবে, এন্ড ইটস এ পার্ট অফ লাইফ। এমন কোনো মানুষ নাই যার কারোর সাথে দ্বন্দ্ব নাই। আমরা নবী রাসূল না, আমাদের সাথে মানুষের দ্বন্দ্ব থাকবে, এটাই স্বাভাবিক। সো এই দ্বন্দ্ব নিয়ে যখন তুমি বেশি ভাববা, এই দ্বন্দ্ব সারাক্ষণ যখন তোমার মাথায় ঘুরবে, টক্সিক জিনিসটা যখন মাথায় ঘুরবে, তখন তোমার পড়া এবং প্রিপারেশন খারাপ হবে। যেন ইসলাম একটা কথা বলে, মানুষকে ক্ষমা করে দিবা, তাহলে তুমি অনেক বেশি শান্তিতে থাকবা। সো ভেরি সিম্পল, তোমার যদি ক্ষমা করতে নাও ইচ্ছা করে, যার সাথে ঝগড়া লাগবে তার থেকে দূরে থাকবা, তাইলে খুব ভালো হবে। একজন লেখছে, স্যার আমি 12 ঘন্টা ঘুমাই, তোমার দ্বারা পড়ালেখা হইতো না, তুমি ঘুমাইতেই থাকো। ঠিক আছে, যদি তুমি 12 ঘন্টা ঘুমাও, তাহলে তোমার পড়ালেখা কেমন হবে? তো প্রত্যেকটা জিনিসের একটা কি থাকে, ব্যালেন্স থাকে, ব্যালেন্স থাকাটা খুব ইম্পর্টেন্ট।
বুঝতে পারছো? তো এই ব্যালেন্স করবা, তাইলে ওইটা ভালো থাকবা, এবং আশা করি তোমাদের দ্বারা হবে। আরো বাকি অনেকগুলা টেকনিক আছে, ওগুলো আরো পরে বলবো না আমিনুল, কেমন? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে তন্নি দাস। তন্নি দাস, আমি আর তিনজনের সাথে কথা বলে পড়ায় চলে যাব। তন্নি দাস, তন্নি দাস। আচ্ছা, তন্নি দাসকে শোনা যাচ্ছে না। আমি জুই মনির সাথে কথা বলি। জুই হাত উঠাইছো, জুই বলো। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, হ্যাঁ জুই বলো। স্যার কেমন আছেন? আছি, তুমি ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমি একটু সার্ভিসে কথা বলতাম, সেটা হচ্ছে যে এত রাতে ক্লাস করাটা একটু সমস্যা হচ্ছে, মানে মানে পরিবার মেনটেন করে এত রাত বুঝতে পর্যন্ত। পারছি। তাহলে তুমি এগুলো দেখে নিও, রেকর্ড ক্লাসগুলো দেখে নিও। স্যার রেকর্ড ক্লাস গুলো দেখলে এতটা আসলে মনোযোগ আসে না, যখন মানে সরাসরি লাইভে ক্লাসটা দেখি তখন অনেকটা ভালো লাগে, বা ওই পড়াটার প্রতি আলাদা একটা মনোযোগ আসে। অনেক অনেক রাতে ক্লাস, ওটা আসলে সার্ভিসেরও দোষ নাই, কারণ হচ্ছে আমরা অফিস নেওয়ার পরে ক্লাস নিই তো। তো দেখা গেছে আমাদের 6টা, বা অফিস থেকে আসতে 7টা, 7:30 বেজে যায়। তো এই জন্য আমাদের ক্লাসগুলো শুরু হয় 8টায় এবং 10টায়, দুইটা ব্যাচ থাকে আমাদের। তো এই জন্য ওরা সময় স্যার মিলাইতে পারে প্রথমে না। বলছিল যে 8টা থেকে নেবে, কিন্তু এখন আবার অনেকে 10টায় সাপোর্ট করতেছে। আমরা তো হচ্ছে পরিবার সামলিয়ে তারপরে হচ্ছে ক্লাসে বসি। সেটা একটা সমস্যা, হ্যাঁ এটা সত্য কথা। কি করবো এখন বলো? তোমাদেরও পরিবার আছে, সাদদেরও পরিবার আছে, চিন্তা করো। আমাদের কথা চিন্তা করো, এই যে রাত 12টা বাজে, তুমি তো বাসায় বসে অন করে অফ করে তোমরা ঘুমায় যাবে। আমাদের চিন্তা করো, আমার এখান থেকে বাসে যেতে হবে। তুমি জানো আমি কোনো রিক্সায় উঠতে পারি না। এবার আমার কোনো হ্যাঁ, ইয়ান আমার সেটা তো আমার আমাদের আমি সবার আমি জন্যই আমি বলি, সমস্যা। আমার যেমন কথাটা বলি বাবা, শোনো। শুধু তোমরা তো তোমাদের কথা বলো, আমার দুঃখটা একটু শোনো। আমার পেটে 3টা সেলাই আছে এখন, এবং সেলাইগুলো এখনো শোকায় নাই। আমার অপারেশন হয়েছে, আমি কোনো রিক্সায় উঠতে পারি না, কোনো হচ্ছে বাইক চালাতে পারি না। এখন আমাকে হয় সিএনজি বা ইয়ের জন্য রাস্তায় মিনিমাম 15 থেকে 20 মিনিট দাঁড়ায় থাকতে হবে। এরপরে বাসায় গিয়ে দারোয়ান রে দিয়ে গেট খুলে বাসায় যেতে হবে। খাবার এবং ওষুধ খাইতে হয় আমাকে রাত্রে 10টার মধ্যে। এখনো খাবার খাইতে পারি না, ওষুধ খাইতে পারি নাই। নামাজ তো পড়তে হবে, তাও নামাজ বসে পড়তে হয়। তারপরে আগামীকালকে সকালে অফিস আছে। তোমাদের থেকে আমাদের স্ট্রেস অনেক বেশি। তারপরও জুই, তোমার কথার সাথে আমি একমত, কিন্তু কষ্ট করে হলো 1-1.5 ঘন্টা ম্যানেজ করতে হবে। আর যদি একান্তই না পারো, তাইলে হচ্ছে ব্যাচ শিফট করতে পারো, যদি অন্য কোনো ব্যাচ থাকে যেটা তোমার ডে টাইম বা তোমার সাথে মিলে। অথবা তুমি হলো ইয়ে করতে পারো, রেকর্ড ক্লাস দেখতে পারো। এছাড়া উপায় নেই। কারণ সবার সন্তুষ্ট অর্জন করে সম্ভব না। অনেক ছেলে মেয়ে এই যে কমেন্ট করতেছে, স্যার আমার অফিস থাকে 9টা পর্যন্ত, এই যে কমেন্ট আসছে, 9টা পর্যন্ত অফিস থাকে, ওই বেচারা কি করবে? অনেকে 9:30 পর্যন্ত টিউশনই থাকে, সে কি করবে? তার তো ওইটা রিজিক, ওই টিউশনটা তো তাকে করাইতে হবে। তো সবকিছু মিলে আসলে মানতে হবে, বুঝছো? মানুষের জীবনটা এমন, এটাকে মেনেই আগাইতে হবে। যত তুমি মেনে আগাবা তত ভালো। আজকে যদি তুমি সরকারি চাকরি করতা, বা আমি যদি, আমাদেরকে যদি পোস্টিং দেয় রাত্রে 10টায়, যদি যাইতে বলে, আমাদেরকে যেতে হবে, কিছু করার নাই। এটা নিয়ম, এটাকে মেনেই অ্যাডজাস্ট করে আগাইতে হবে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তারপর তুমি সার্ভিসে একটু কথা বলে দেখো। সার্ভিস যদি কোনো অন্য ব্যাচ থাকে, তোমাকে যাতে ওইখানে সাপোর্ট দেয়, কথা বলে দেখো, অসুবিধা নেই। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, হ্যাঁ বলো। স্যার আমাদের লেকচার শিট দেওয়ার কথা ছিল। এটা একটু সার্ভিসে ফোন দিয়ে জিজ্ঞেস করো। আমি তোমাদের যা যা দেওয়ার কথা ছিল পিডিএফ বলছো, এগুলো আমি বলে দিব ওদেরকে, বাকিটা তোমরা একটু কথা বলে নিও, ঠিক আছে? স্যার আমরা পিডিএফ পাচ্ছি না, লেকচার শিট পাচ্ছি না। সার্ভিসে কথা বলে নিও, আমি বলে দিব না। আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট একজনের সাথে কথা বলে ক্লাসে চলে যাব। শরিয়া বলো, শরিয়া। শরিয়া, হাত উঠাইছো? আসসালামু আলাইকুম। আসসালাম, ভাই বলো। শুনতে পাচ্ছি ভাই, তোমার কথা শুনতে পাচ্ছি ভাইয়া। ওকে, আমরা ক্লাসে চলে যাচ্ছি, কারণ এখন সময়টা কম। ক্লাসে চলে যাবো আমরা সবাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো, কিছু কোনো কোশ্চেন আছে? ওকে, আমরা ক্লাসে চলে যাই। বরেন্দ্রভূমি বলা হয় কাকে? আমরা এটার উত্তরটা দেখি। বরেন্দ্রভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে বরেন্দ্রভূমি বলা হয়। হালদা ভ্যালি কোথায় অবস্থিত, এটা বলতে পারবা? হালদা ভ্যালি, হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি খাগড়াছড়িতে, খাগড়াছড়িতে। সুন্দরবন কোন ধরনের বন? সুন্দরবন কোন ধরনের বন? ম্যানগ্রোভ। মুখে বলবা না, ওরা কমেন্ট করবে। তুমি মুখে বললে বাকিরা উত্তর দিতে পারবে না। কেউ মুখে বলবা না, কমেন্ট করবে। কেউ মুখে বলবা না।
ম্যানগ্রোভ। তারপরে আসো, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? জাতীয় পতাকার ডিজাইনার কে বলো? কামরুল হাসান। ওকে, বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? এটা আমরা বলছি, এটা ভুল আসছে, কুমিল্লা হবে না, এটা হলো রাঙামাটি হবে। রাঙামাটি হবে, এটা হলো রাঙামাটি হবে, ঠিক আছে? এগুলো কিন্তু সব পরীক্ষায় আসা প্রশ্ন। এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করবা, যারা নাম্বারে যোগাযোগ করতে চাইছো তারা এই নাম্বারগুলোতে একটু যোগাযোগ করো, স্ক্রিনশট দিয়ে নাও। তোমাদের যার যার বিভিন্ন পরামর্শের জন্য, বিভিন্ন সহযোগিতার জন্য নাম্বার দরকার, তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিও। অনেকে নাম্বার চাইছো, এই নাম্বারগুলোতে একটি স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে? ক্লাস কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে কিনা, বুঝতে পারছো কিনা? সবাইকে তো সন্তুষ্ট করতে পারবো না, বাট আশা করি ভালো লাগছে। ধৈর্য ধারণ করে চেষ্টা করো, তোমরা ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। একটু কষ্ট হবে জীবনে, কোনো কিছু অ্যাচিভ করার জন্য মানুষের কষ্ট করতে হয়, ঠিক আছে? আমার মনে হয় তোমরা সবাই পারবা। তোমরা ভালো মানুষ বলে এতক্ষণ ধরে ওয়েট করতেছো, এটাও কিন্তু বিশাল ব্যাপার। তোমার মনের মধ্যে ভালো করার ইচ্ছা আছে। সো আমি বিশ্বাস করি আল্লাহ তোমাদের সবাই মঙ্গল করবে, তোমরা ভালো করবা। তোমাদের জন্য সব সময় আমার দোয়া থাকলো। আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার হয়তো দেখা হবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ যাদের ভালো লাগতেছে ওদেরকে।